হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। আম, আমরা সিনপসের পক্ষ থেকে এখন লাইভে আসলাম। সো আজকে আমাদের লাইভের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সিনাপস কম্পিটিটিভ প্রোগ্রামিং ট্রেনিং প্রোগ্রামের যারা ট্রেনার আছি আমরা তাদের সাথে সবার একটু ভালো করে পরিচয় করা। তো আমাদের ট্রেনার আছেন অ্যাকচুয়ালি 5 জন, আমি তার মাঝে একজন। আজকে আমরা 4 জন আছি ট্রেনারদের মাঝে। সো প্রথমে আমি নিজের একটু পরিচয় বলি। সো প্রথমে আমি হচ্ছি তানজির। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2017 সালে আন্ডারগ্র্যাড পাস করি কম্পিউটার সায়েন্সে, এবং তারপর ঢাকা ইউনিভার্সিটিতেই মাস্টার্স করি। আম, বর্তমানে আমি হচ্ছে মাস্টার্স শেষ করে ইউএস এর স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে পিএইচডি করছি। বাট অনলাইনে করছি এই মুহূর্তে, কারণ কোভিড এর কারণে যাওয়া হয় নাই, বিভিন্ন ব্যাপার। তো আমি এখনো বাংলাদেশেই আছি। তো আমি হচ্ছে 2014 থেকে 2018 পর্যন্ত টানা 5 বছর অ্যাক্টিভ কন্টেস্টেন্ট হিসেবে ছিলাম এবং প্রচুর প্র্যাকটিস করেছি। এবং 18 সালের পরেও ট্রেনিং এর বিভিন্ন কাজের সাথে জড়িত আছি, প্রবলেম সেটিং এর বিভিন্ন কাজের সাথে জড়িত আছি। আহ, এভাবেই আসলে প্রোগ্রামিং কন্টেস্টের সাথে সবকিছু আমার উম, চলছে বলা যায়। আম, এরপরে তন্ময়, আহ, তুই হাই, নিজেকে ইন্ট্রোডিউস করতে পারিস? হাই, আমি তন্ময়। আমার প্রোগ্রামিং এর সাথে যাত্রা শুরু হয় 2012 সালে। 2012 সালে আমি আমার এক বন্ধুর সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম। আমার সেই বন্ধু আমাকে বলল যে কম্পিউটার অনেক বুদ্ধিমান। কম্পিউটারকে যদি আমি বলি যে 1 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু 1 আর n ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে সে যেকোনো ফ্যাক্টোরিয়াল নিজে নিজে কম্পিউট করতে পারবে। সো ওইদিন আসলে ঘটনাটা আমাকে হিট করছিল। দেন আমি প্রোগ্রামিং এর প্রতি আগ্রহ বোধ করি। দেন আমি বাসায় এসে তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের একটা বিখ্যাত বই আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর, সেটা পড়ে মোটামুটি ল্যাঙ্গুয়েজটা শিখি। এরপর আমি কলেজ লেভেলেই যেই বাংলাদেশের যে অলিম্পিয়াডগুলো হয়, ইনফরমেটিক্স অলিম্পিয়াড, সেখানে পার্টিসিপেট করা শুরু করি। দেন ইউনিভার্সিটিতে এসে আইসিপিসি তে রেগুলার পার্টিসিপেট করার ট্রাই করি। অ্যান্ড আমার আই থিঙ্ক বেস্ট অ্যাচিভমেন্ট ছিল হচ্ছে আহ, আমি 2017 সালে ওয়ার্ল্ড ফাইনালসে ডিউকে রিপ্রেজেন্ট করতে পারি। দেন এরপর আসলে এখন আমি আসলে অত রেগুলারলি কন্টেস্ট করি না, জাস্ট গুগল কোড জ্যাম বা ফেসবুক হ্যাকার কাপ এই টাইপের অ্যানুয়াল কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করি। আর বেসিক্যালি এখনো প্রবলেম সলভিং আমার ভালো লাগে। তো আমি কারেন্টলি যে জবটা করতেছি সেই জবটা হচ্ছে বেসিক্যালি একটা ইউএস কোম্পানিতে জব করি, যারা আসলে মানুষজনকে ট্রেন করায় বিভিন্ন গুগল, ফেসবুক বা এই টাইপের বড় বড় কোম্পানির ইন্টারভিউর জন্য। সো আমি বেসিক্যালি তাদের প্রবলেমগুলো রিভিউ করি এবং প্রিপেয়ার করি। সো লাইক আমি এখনো জিনিসটা এনজয় করি আর কি, প্রবলেম সলভিং বা লাইক কন্টেন্ট ক্রিয়েশন। সো আমি এখন এটার সাথে জড়িত। তো এই তো। সো দেন নেক্সট আই থিঙ্ক আবির, তোমার সম্পর্কে কিছু বলো। আম, আমি মাহমুদ সাজ্জাদ আবির। আমি প্রোগ্রামিং শুরু করছিলাম হচ্ছে আমার ভার্সিটির ফার্স্ট ইয়ারে, সেটাও প্রোগ্রামিং কোর্স নেওয়ার পরে। তারপর দেখা গেল যে আমি প্রোগ্রামিং এ একটু ভালো করতেছি। সো আমার কোর্স টিচার মোহাম্মদ মাহমুদুর রহমান, বুয়েট 2007-এর ওয়ার্ল্ড ফাইনালিস্ট, উনি হচ্ছে আমাকে গাইড করলো যে তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করতে পারো। তো এর আগে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং বলতে কিছু আছে এটাই জানতাম না। তো এরপরে শুরু করার পরে বেশ এফোর্ট দিছি, অ্যান্ড দেখা গেল যে শুরুর দিকে ভালোই পারফর্ম করতেছিলাম, তো আমি কন্টিনিউ করছি আর কি। তো এরপরে প্রোগ্রামিং করা হলো, এখনো করতেছি, এখনো শেষ হয় নাই। একটা আইসিডিসির জন্য ওয়েট করতেছিলাম। এটা তো এখনো কোনো কিছু ফাইনাল হচ্ছে না যে ডেট কবে আসবে। বাট এরপরে দেখা গেল যে আমার বিএসসি শেষে আমার স্টিল আইসিডিসি দেওয়ার ইচ্ছা ছিল। সো আমি ড্যাফোডিলে শুরু করলেও এরপরে আইইউটি তে আর কি জয়েন করছি, জাস্ট আইসিপিসিটা আরেকবার দেওয়ার চেষ্টা করার জন্য। সো ওটাতে স্টিল আসি, বাট দেখলাম যে কোনো ফাইনাল ক্লারিফিকেশন আসতেছে না যে কন্টেস্টটা কবে হবে। সো এরপরে জবে ঢুকে যাওয়া হলো। কারেন্টলি প্রগতি সিস্টেমস লিমিটেডে আছি। ওটা ওই যে টালি খাতা নামে অনেকে চিনতে পারেন, এটার প্যারেন্ট কোম্পানি যেটা। তো এটাতে আছি, কাজ করতে ভালোই লাগতেছে, বাট এখনো কন্টেস্ট প্রোগ্রামিং চালিয়ে যাচ্ছি।
আর ফার্স্ট প্রোগ্রামিং শুরু করছিলাম ওই প্রোগ্রামিং কোর্সের পরেই, বাট নেই আসলে, মানে শুরু করতে এখন তো শেষ হয়নি, কোনো বাদ নেই। তো আমার ব্যাপারে আপাতত এটুকুই, এরপর স্বাক্ষর। হ্যালো, আমি ফাহিম সাহেবের সাক্ষ্য। সো আমি আইটি গ্র্যাজুয়েট, আইটি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। সো আইটি থেকে পাশ করার পর আমি আপাতত অবিচল আইটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমার প্রোগ্রামিং এর শুরু হয় খুবই অর্ডিনারি। আই মিন আমাদের সময় থেকে সম্ভবত হচ্ছিল আইসিটি নামের একটা কি বলে কোর্স আর বই আসলে আর কি সাবজেক্ট আসে 2013 সালে। তো তখন আর কি জিনিসটা জানি যে আইসিটিতে প্রোগ্রামিং বলে একটা চ্যাপ্টার আছে। তো কলেজে ঢোকা আই মিন এসএসসি দেওয়ার পর কয়েক মাস সময় ছিল। তো তখন ফার্স্ট মনে হচ্ছে প্রোগ্রামিং জিনিসটা কি জানা উচিত। তো দ্যাটস ওয়াই হলো নেট ঘেটে ঘুটে বা ফেসবুক গ্রুপ ঘুটে ঘুরে দেখলাম যে তামিম সাহেবের সবিন একটা একটা বই আছে। সো ওটা দিয়ে আর কি মূলত শুরু যে প্রোগ্রামিং কি, কম্পিটিটিভ প্রোগ্রামিং জিনিসটা আর কি অনেক পরে জানা। সেটা হইতেছে জানা হয়েছে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্টের একটা কন্টেস্ট হয় 2015 সালে। তো ওই সময় আর কি ওই মানে কন্টেস্টটা আমি করি, অ্যান্ড কন্টেস্ট করার পর কিছু ক্যাম্পও করি। সো সেখান থেকে আর কি আমি প্রথম জানি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং জিনিসটা কি অ্যান্ড আপাতত এটুকুই। আই গেস আমরা পরে আরো ডিসকাস করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ তন্ময়, আবির এবং স্বাক্ষরকে। আমাদের আরেকজন ট্রেনার আছেন সাদমান সাকিব। তিনি ব্যক্তিগত কিছু কাজের কারণে আজকে আমাদের সাথে জয়েন করতে পারে নাই। সাদমান ঢাকা ইউনিভার্সিটি থেকেই গ্র্যাজুয়েট করেছে এবং স্যামসাং এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করছে। সাদমানও অনেক বছর ধরেই প্রোগ্রামিং কন্টেস্টের সাথে জড়িত আছে। আমি নিজে সাদমানের ট্রেনার হিসেবে বেশ কিছুদিন কাজ করেছি, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে সাদমান অ্যাকচুয়ালি আমার 1 বছরের জুনিয়র। সো ওদেরকে ট্রেনিং করিয়েছি এবং আমি দেখেছি যে ও কি পরিমাণ প্র্যাকটিস করেছে। সো ও একজন মানে কন্টেস্টেন্ট হিসেবে প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর সময় দিয়েছে। আম, আশা করি সাদমান নিজের ভবিষ্যতে কোনো সময় নিজের সম্পর্কে আরো অনেক কথা বলতে পারবে। তো ওকে, এটুকু ছিল হচ্ছে আমাদের পরিচিতি পর্ব। তো আমি যে জিনিসটা একটু বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আজকে আমাদের লাইভের উদ্দেশ্য কিন্তু হচ্ছে সিনাপসের প্রোগ্রামিং কন্টেস্ট ট্রেনিং প্রোগ্রামকে নিয়ে আলোচনা করা। তো আমরা বেশ কিছু কমন প্রশ্ন আহ, অনেকের কাছ থেকে পাচ্ছি এবং আমরা ইনবক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আজকে আশা করি লাইভে আরো ভালো করে আমরা সেই অ্যান্সার গুলো দিতে পারবো। তো আপনাদের এর বাইরেও যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই পোস্টের কমেন্টে করতে পারেন। আমরা চেষ্টা করবো সব ধরনের অ্যান্সারই দেয়ার। তো আমি এরপর একটু কথা বলি যে আমাদের ট্রেনিং প্রোগ্রামটা নিয়ে। আমাদের ট্রেনিং প্রোগ্রামে বেসিক্যালি 3টা ক্যাটাগরি আছে, অ্যাকচুয়ালি 4টা ক্যাটাগরি আছে, যার মাঝখানে 3টা ক্যাটাগরিতে আমরা এই সিজনে ট্রেনিং প্রোগ্রাম অফার করছি। তো প্রথম ক্যাটাগরিটা হচ্ছে বিগিনার, এবং বিগিনারে আমরা বিগিনার ইন্টেন্সিভ ট্রেনিং প্রোগ্রামটা হচ্ছে অফার করছি, যেটার ইনস্ট্রাক্টর বা ট্রেনার হিসেবে আছি আমি, তানজির এবং আবির। তো আমি প্রথমে বিগিনার ইন্টেন্সিভটা নিয়ে একটু কথা বলি যে এটা আসলে কাদের জন্য। এর সকল ইনফরমেশন গুলো আসলে অনলাইনে আছে এবং আমরা অনেকবারই পোস্টও করেছি, সুতরাং আপনারা সেখান থেকেও সেগুলো পড়তে পারবেন। কিন্তু আমি একটু এক্সপ্লেইন করি। বিগিনার ইন্টেন্সিভের প্রোগ্রামটা হচ্ছে এরকম যে মোটামুটি 3 মাসের মতো চলবে, 12 থেকে 14 সপ্তাহের মতো, এবং প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস থাকবে এবং 24টা ক্লাস হবে সব মিলিয়ে। তো এই প্রোগ্রামটা হচ্ছে তাদের জন্য যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কেবল বেসিকটুকু শিখতে পেরেছে। তারা হয়তো লুপ পারে, ফাংশন হয়তো মোটামুটি কিছুটা পারে এবং অ্যারে পারে। এটুকু হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এই কোর্সে এনরোল করার জন্য। সুতরাং কেউ যদি প্রোগ্রামিং একেবারেই না পারে, তার জন্য প্রবাবলি কোর্সটা শুরুতে কঠিন হয়ে যেতে পারে। কিন্তু জাস্ট লুপ কিভাবে কাজ করে এটুকু আইডিয়া যদি থাকে, তার পক্ষে সবকিছু আসলে এরপরে বোঝা সম্ভব। কারণ বিগিনার কোর্সে আমাদের টার্গেট থাকবে একেবারে বেসিক থেকে সবকিছু দেখানো, যাতে সবাই সব আইডিয়া গুলো গ্র্যাস্প করতে পারে এবং
আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব ইমপ্লিমেন্টেশন দেখানোর জন্য। আমাদের ইমপ্লিমেন্টেশন গুলো আমরা বেশিরভাগ সময় দেখাবো সি বা সি প্লাস প্লাসে। তো অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে পপুলার, যেমন জাভা বা পাইথন, সেগুলোতে অনেকে হয়তো প্র্যাকটিস শুরু করেছে বা সেগুলোতে হয়তো আইডিয়া আছে, সি নিয়ে কোনো আইডিয়া নেই। আমাদের ধারণা তাতে খুব বেশি কোনো সমস্যা হবে না, কারণ আমরা যে থিওরি গুলো ডিসকাস করব সেই সবকিছুই আসলে যে কোনো ল্যাঙ্গুয়েজেই ইমপ্লিমেন্ট করা পসিবল। কিন্তু আমরা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্টেশন দেখাচ্ছি, কিন্তু তার মানে এটা না যে এই ল্যাঙ্গুয়েজে আমি না পারলে অন্য ল্যাঙ্গুয়েজে সেটা করতেই পারবো না। এবং বিগিনারে যে জিনিসগুলো দেখানো হবে সেটা আসলে সি না জানা থাকলেও একটু কষ্ট করলে আসলে গ্রাস্প করা পসিবল আমাদের ধারণা। তো আমাদের আলটিমেট টার্গেট যে এই বিগিনার কোর্সটা করার পরে যারা একেবারে বিগিনার তারা এরপরে কোড ফোর্সেসে কন্টেস্ট করতে পারবে, কন্টেস্টে মোটামুটি কিছু প্রবলেম সলভ করতে পারবে, ডিভ 3 ডিভ 2 তে মোটামুটি ভালো করতে পারবে। এবং প্রোগ্রামটার সাথে যদি সবগুলো ক্লাস রেগুলারলি করা হয় এবং প্র্যাকটিস ঠিক মতো করা হয়, আমার ধারণা তাহলে কোড ফোর্সেসে ডিভ 2 A B তে আসলে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই, এবং যথেষ্ট প্র্যাকটিসের সাথে ডিভ 2 C ও কিন্তু সলভ করা পসিবল আমার কাছে মনে হয়। কারণ ডিভ 2 C পর্যন্ত আসলে খুব বেশি অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচার যে লাগে তা কিন্তু নয়, বেসিক প্রবলেম সলভিং কেপাবিলিটি থেকে সেটা আসে। এবং ওই প্রবলেম সলভিং কেপাবিলিটিটা শেখানোটাই আসলে আমাদের বিগিনার কোর্সের টার্গেট বলা যায়। আবির কি বিগিনার কোর্সের ব্যাপারে আর কোনো কিছু অ্যাড করতে চাও? বিগিনার কোর্সে আমি এটা আসলে বলতে চাই যে এই কোর্সটা কতটুকু হেল্প করতে পারে। আমি ফার্স্ট ইয়ারে যখন প্রোগ্রামিং শুরু করি তখন ড্যাফোডিলে আমাদের আগে সিনিয়র যারা ছিল তারা অলরেডি চলে গেছিল, সো আমাদের ক্লাস পাওয়া খুব একটা হতো না। সিনিয়র ক্লাস দু একটা যেগুলো হতো তো ওগুলাতে জয়েন করার মতো আমাদের ছিল না, ক্যাপাবিলিটি ছিল না। সো দেখা যেত যে একটা বড় গ্যাপ পড়ে যাচ্ছে, ইনস্ট্রাকশন হয়তো দু একটা পাচ্ছি বাট ক্লাস পাওয়া পসিবল হইতো না। অনেক কিছু দেখা যায় যে আমরা ভার্সিটি কোর্সে যতটুকু দেখি সেটা ইন্টেন্স নলেজ গেইন করা বা প্রবলেম সলভিং এর দিক থেকে জিনিসগুলো কতটুকু কাজে লাগে বা কিভাবে ইমপ্লিমেন্ট করতেছি, ইন্টেন্স যে নলেজটা এই জিনিসগুলো দেখা যাইতো যে কভার হতো না অনেক ক্ষেত্রে। তো এরপরে আমি ফার্স্ট ইয়ারে যখন বাবস ক্যাম্পে বিগিনারে চান্স পাইলাম তখন আমি দেখতে পারলাম যে আমি একটা বড় কমিউনিটির সাথে ইন্ট্রোডিউসড হচ্ছি, প্লাস সেখানে অনেক মানুষ আছে যারা হচ্ছে অনেক দূর আগে আগে আছে। আমি সেখানে নিজেকে কম্পেয়ার করতে পারতেছি যে আমি কতটুকু পিছিয়ে আছি বা আমার কতটুকু এফোর্ট দিতে হবে, এই জিনিসগুলো আমি ওখান থেকে খুব ভালো মতো জানতে পারছিলাম। অনেক সময় এরকম হইতে পারে যে এক একটা টপিক আমি খুব একটা ইজিলি গ্রাস্প করতে পারি নাই ক্যাম্পে, বাট ওই জিনিসগুলো দেখার পরে আমি যখন ওই টপিক গুলাই ইন ফিউচার দেখতে গেছি তখন দেখা গেছে যে আমি খুব ইজিলি বা দ্রুত জিনিসগুলো বুঝে যাচ্ছি। এন্ড ওইটা একটা বিগ পুশ ছিল। আমি যে শুরু থেকে ভালো করতেছিলাম এটা একটা অন্যতম কারণ ছিল হচ্ছে ক্যাম্পে অ্যাটেন্ড করা। এন্ড আই থিংক এই কোর্সের মডেল যেরকম সেই অনুযায়ী এটার কাছাকাছি একটা জিনিস বা যেহেতু এটা একটা লম্বা টাইম নিয়ে হচ্ছে, সো প্রতিটা টপিকে আমরা টাইমও বেশি পাবো, সো এটার কভারেজ হয়তো অনেক ক্ষেত্রে বিগিনার যারা এদের জন্য একটা ভালো হবে, সুযোগ হবে। সো আই থিংক এটাই এই কোর্সটা এর জন্য কাজে লাগবে অনেকের। আই থিংক। ধন্যবাদ আবির। সো এরপরে আমরা ইন্টারমিডিয়েটে রেগুলার কোর্সটা অফার করছি। তার সো আগে এটার একটা কমেন্ট আচ্ছা, আছে। সো আহমেদ শোয়েব তো আচ্ছা আমরা কমেন্টটা প্রবাবলি স্ক্রিনে শো করি, রাইট? ওকে, রেগুলার তোর ব্লগ পড়ে। সো হ্যাঁ, আসলে তানজিরের ব্লগ অনেক বিখ্যাত এবং ওর ব্লগের কারণে আমিও আই থিংক কিছুটা খ্যাতি পাচ্ছি। সো হ্যাঁ, আমার পুরো নাম হচ্ছে রেজওয়ান মাহমুদ। বেসিক্যালি এই রেজওয়ানের আর মাহমুদের এম মিলেই আর এম হয়। তো এই তো তানজিরের ব্লগ নিয়ে আমিও খুব ইন্টারেস্টেড, কারণ এটা হয়তো অনেকে জানেন না, বাট আমি আর তানজির প্রথম ফার্স্ট ইয়ার থেকে একসাথেই কন্টেস্ট করতাম। মানে আমরা অনেক কন্টেস্ট একসাথে করেছি, আমাদের আন্ডারস্ট্যান্ডিং আসলে খুবই ভালো ছিল। আমার পার্সোনালি মনে হয় আমি নিজের যতখানি অ্যাবিলিটি তানজিরের সাথে কন্টেস্ট করলে আমি
প্রায় তার 100% দিতে পারতাম। এটা আসলে টিম ওয়ার্ক অনেক ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ টিম কন্টেস্টে। সো আমি নিজেও ওই ব্লগ নিয়ে এক্সাইটেড, কারণ আমি যত ব্লগটা পড়ি তত আমার আর কি খুবই নস্টালজিক লাগে। কারণ তানজিরের একটা ভালো কোয়ালিটি হচ্ছে যে ও মোটামুটি অনেক ডিটেলস মনে রাখতে পারে। সো খুব সুন্দর করে অনেক কন্টেস্টের কথা অনেক জায়গায় মানে অনেক সুন্দর করে বলতে পারে। সো আই থিঙ্ক যদি এই লাইভে কেউ ওই ব্লগের লিঙ্ক চান, আই থিঙ্ক ওটা আমরা পোস্ট করতে পারি কমেন্টে। সো আমি বা তানজির কেউ একজন লিঙ্কটা পোস্ট করে দিচ্ছি। আর তানজির এখন তুই কন্টিনিউ করতে পারিস, তুই যেটা বলতে চাচ্ছিলি। ওকে, হ্যাঁ, সো তন্ময় যেটা ফিল করে আমিও সেটার সাথে একমত। এবং তন্ময় এবং আমি আসলে 5 বছর যে কন্টেস্ট আইসিপিসির জন্য প্র্যাকটিস করেছি অ্যাক্টিভলি, সেই 5 বছরই আসলে দুজন একসাথে প্র্যাকটিস করেছি। এবং তার মাঝখানে প্রবাবলি 3 বছর আমরা দুজন টিমমেট ছিলাম। সো হ্যাঁ, সো আমরা কমেন্টে আরো কিছু প্রশ্ন পেয়েছি। আমরা ইন্টারমিডিয়েটের কোর্সটার স্ট্রাকচার নিয়ে একটু কথাবার্তা বলে তারপর কমেন্টের কোশ্চেন গুলো নিয়ে একটু পরে আবার কথা বলছি। তো স্বাক্ষর, এরপরে তুমি একটু ইন্টারমিডিয়েটের কোর্সটা নিয়ে, ফরম্যাটটা নিয়ে একটু কথাবার্তা বলতে পারো। ইন্টারমিডিয়েটে এবার যে কোর্সটা অফার করেছে সেটা ইন্টারমিডিয়েট রেগুলার। দ্যাট মিনস হলো এখানে ক্লাস থাকবে 12টা এবং প্রতি সপ্তাহে একটা করে ক্লাস হবে। সো নর্মালি বিগিনার কোর্সে আমরা দেখছি সেটা হলো যে নর্মালি সে এসটিএল বা স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরির সাথে পরিচিত হবে। সে হলো স্বাক্ষর, আমি এক সেকেন্ড একটু ইন্টারাপ্ট করি। প্রবলেম তুমি ভুলে বলেছো। ইন্টারমিডিয়েটের রেগুলারে অ্যাকচুয়ালি ক্লাস থাকবে 15টা। 15টা ক্লাস 15 হ্যাঁ সপ্তাহে। সরি 15টা, হ্যাঁ 15টা ক্লাস হবে আর 3 মাসের একটু বেশি সময়। তো হ্যাঁ, যা বলতেছিলাম যে সম্ভবত সে বিগিনারে হচ্ছে হলো এসটিএল বা এর সাথে পরিচিত হবে। দেন আরো যারা আছে হলো নাম্বার 3 এর সাথে পরিচিত হবে, সর্টিং অ্যালগরিদম জানবে। ইন্টারমিডিয়েটে মেইন ফোকাস থাকবে তার হচ্ছে হলো এইসব টুল ইউজ করে প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করা। দ্যাট মিনস সে এসটিএল বা স্ট্যাক, কিউ, সেট, ম্যাপ এগুলো সব জানে, বাট এগুলো হলো প্রবলেম সলভিং করতে বা প্রবলেমে কিভাবে ইউজ করতে হয় সেটা ওগুলো জানানো হবে। দেন ধরেন হচ্ছে অনেকগুলি স্ট্রিং ম্যাচিং অ্যালগরিদম আছে, লাইক কেএমপি, জেড অ্যালগরিদম এন্ড আলাদার্স। তো এগুলো হচ্ছে হলো এখানে শেখানো হবে। আরেকটা জিনিস হচ্ছে মেইনলি হচ্ছে হলো যে ডিপি। সো আমি পার্সোনালি এই টপিকটা নিয়ে অনেক আর কি স্ট্রাগল করছি। তো দেখা গেছে যে আমি প্রথমত ডিপি ডাইনামিক প্রোগ্রামিং কোনো মতেই বুঝতাম না। মেমোরাইজেশন কিভাবে হয় বা এই জিনিসগুলো কিভাবে কাজ করে। সো এটা আই গেস হলো ইন্টারমিডিয়েট কোর্সে আমাদের হচ্ছে হলো ডিপি, বেসিক ডিপি গুলো তাই লাইক এলসিএস বা ক্লাসিক্যাল ডিবি প্রবলেম গুলো এগুলো শেখানো হবে। এন্ড যে কোনো ধরনের আচ্ছা রিকার্সিভ ফাংশন লিখে ব্যাকট্র্যাকিং প্রবলেম সলভ করা ইত্যাদি জিনিসগুলো শেখানো হবে। এছাড়া আমাদের এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট কোর্সে গ্রাফ গ্রাফ বিএফএস, ডিএফএস এগুলো বেসিক গ্রাফ অ্যালগরিদম। এন্ড লাস্টে হচ্ছে হলো বেসিক কিছু কম্বিনেটরিক্স লাইক এনসিআর, এনপিআর ক্যালকুলেট করা। সেটা হচ্ছে ডিপির মাধ্যমে কিভাবে এনসিআর ক্যালকুলেট করা যায় এই জিনিসগুলো শেখানো হবে। আই গেস এটুকু অলমোস্ট কভার করে। ধন্যবাদ স্বাক্ষর। সো আমাদের ইন্টারমিডিয়েট কোর্সটার ট্রেনার হচ্ছে স্বাক্ষর এবং সাদমান সাকিব। যে আজকে এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত নেই। যাই হোক, সো ইন্টারমিডিয়েট কোর্সটা ছিল এরকম। এবং আমরা হচ্ছে গিয়ে একটা কাইন্ড অফ আমাদের ডকুমেন্টসে হচ্ছে এভাবে করে উল্লেখ করেছি যে ইন্টারমিডিয়েট কোর্সটা মূলত কোড ফোর্সেসে যাদের রেটিং 1100 থেকে 1400-র মধ্যে তাদের জন্য বেস্ট হবে। তো এটা বলতে আমরা কি বুঝিয়েছি, এই প্রশ্নটা আসলে অনেকের কাছ থেকে আমরা পেয়েছি। তো এটা বলতে আমরা বুঝিয়েছি সিম্পলি এভাবে কল্পনা করা যায় যে আমার বেস্ট রেটিং যদি 1100 থেকে 1400-র মধ্যে থাকে, আমার কারেন্ট রেটিং এর চেয়ে কমও হতে পারে, বেশি হওয়ার কোনো কারণে বেস্ট রেটিং এর চেয়ে বেশি হবে না, বাট বেস্ট রেটিং যদি এরকম থাকে, অথবা আমি 1100 থেকে 1400 ডিফিকাল্টির প্রবলেম গুলো, কোড ফোর্সেসে কিন্তু এখন প্রবলেমের সাথে প্রবলেমের ডিফিকাল্টিটা লেখা থাকে, তো 1100 থেকে 1400 ডিফিকাল্টির প্রবলেম গুলো মোটামুটি ট্রাই করলে সলভ করতে পারি বা অ্যাপ্রোচেবল মনে হয়, এরকম যদি হয় তাদের জন্য এই কোর্সটা, ইন্টারমিডিয়েট কোর্সটা খুবই হেল্পফুল হবে আমাদের ধারণা। এবং এখান থেকে লাইক পুশ করে আরো বেশি রেটিং এ যাওয়া, 1600, 1700 বা আরো উপরের দিকে রেটিং এ যাওয়া,
সব দিকে অ্যাকচুয়ালি হেল্প করবে এই কোর্সটা। সো এরপর আমরা একটু কমেন্টের কোশ্চেন নিয়ে কথা বলি। তো আমাদের একটা কোশ্চেন ছিল হচ্ছে ভাইয়া ক্লাস রেকর্ড থাকবে কিনা। আমাদের ক্লাসের রেকর্ডিং থাকবে এবং আমাদের ইচ্ছা সবাইকে সব ক্লাসের রেকর্ডিংই হাতে দেওয়ার। এখানে একটা ব্যাপার রয়েছে যে আমরা আসলে এভাবে করে ট্রেনিং প্রোগ্রাম না করলেও বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রেনার হিসেবে কাজ করেছি এবং অনলাইন ট্রেনিং প্রোগ্রামও করেছি ইউনিভার্সিটিতে, বা করছিও এখনো। তো একটা ইস্যু আছে যে সেটা হচ্ছে গিয়ে অনেকে যেটা করে লাইভে ক্লাস না করে রেকর্ডিং হচ্ছে গিয়ে পরে দেখে নেয় বা করে, এবং এটা অনেক সময় দরকার হয় যে আমার আগামীকালকে পরীক্ষা, সেমিস্টার ফাইনাল পরীক্ষা বা ইন কোর্স পরীক্ষা, আজকে সন্ধ্যাবেলা আমার পক্ষে ক্লাস করা সম্ভব না। সেটা খুবই একটা লজিক্যাল যুক্তিযুক্ত কথা। তো অবশ্যই তখন রেকর্ডিংটা দরকার। কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যে মানুষ কোনো কারণ ছাড়াই অহেতুক ক্লাস করছে না এবং তারপর পরে রেকর্ডিং দেখে নিচ্ছে, এবং অনেক সময় এটা হয় যে পরে রেকর্ডিং দেখে নিবো এটা ভাবলেও রেকর্ডিং আর দেখা হয় না। তো আমরা ক্লাসে পার্টিসিপেশনটা একটু বেশি রাখার জন্য আমরা এ ধরনের একটা রুলস প্রপোজ করেছি যে আপনি যদি আমাদের ক্লাস করেন, ক্লাসে প্রেজেন্ট থাকেন, তাহলে আপনি সবসময় রেকর্ডিং পাবেন ক্লাসের পরে। আর আপনি যদি ক্লাসে অ্যাবসেন্ট থাকেন সেক্ষেত্রে আমরা আপনাকে রেকর্ডিং দিব, বাট 25% ক্লাসের জন্য এরকম অ্যাবসেন্ট থাকলে আমরা রেকর্ডিং দিব। আপনি যদি 25% ক্লাসের বেশি অ্যাবসেন্ট থাকেন সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে জানাবেন যে আমি এই কারণে আসলে অ্যাবসেন্ট ছিলাম, এবং সেটা যদি কোনো আসলে যুক্তিযুক্ত কারণ হয় বা সামথিং, বা আপনি ইভেন আগে থেকেও জানিয়ে রাখতে পারেন যে আমি এই দিনে ক্লাস করতে পারবো না, সেটাও ফাইন, আমরা সেক্ষেত্রেও রেকর্ডিংটা দিব। সুতরাং মানে আলটিমেটলি অকারণে ক্লাস মিস না দিলে সবার কাছে এই সকল রেকর্ডিংই থাকবে। তো রেকর্ডিং নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, রেকর্ডিং আপনারা সবাই পাবেন। ওকে, সো এরপরে আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ভাই প্র্যাকটিস সেশনে কি কোড ফোর্সেস এর প্রবলেম সলভ করানো হবে। আমি আমাদের কোর্সের ক্লাস ফরম্যাট নিয়ে কথা বলেছি, প্র্যাকটিস আমরা কিভাবে করব বা কি সেটা নিয়ে এখনো কথা বলি নাই, সেটা নিয়ে একটু পরে আমরা কথাবার্তা বলবো। তবে অবশ্যই হ্যাঁ, আমরা কোড ফোর্সেস এর প্রচুর প্রবলেম ডিসকাস করব এবং অন্যান্য অনলাইন জাজেরও অনেক প্রবলেম ডিসকাস করব। বাট যেহেতু কোড ফোর্সেস আসলে সবচেয়ে বেশি পপুলার অনলাইন জাজ বা কন্টেস্ট প্ল্যাটফর্ম এই মুহূর্তে, বেশিরভাগ প্রবলেম বা মেজরিটি প্রবলেম প্রবাবলি কোড ফোর্সেস থেকেই আসবে। ওকে, একজন জিজ্ঞাসা করেছে লাইভটা পরে দেখা যাবে। অবশ্যই দেখা যাবে, ফেসবুকে এটা থাকবেই, তো আপনারা দেখতেই পারবেন। কিন্তু তখন আর লাইভ থাকবে না। হ্যাঁ, তখন যে স্যার লাইভ থাকবে না। ওকে, তো আরো কিছু কোশ্চেন আছে, আমরা সেটাতে একটু পরে যাই। এরপরে আমাদের পরের ক্যাটাগরি হচ্ছে আসলে অ্যাডভান্সড, বাট অ্যাডভান্সড ক্যাটাগরিতে আমরা এই মুহূর্তে বা এই সিজনে কোর্স অফার করছি না। না করার পিছনে বড় কারণ হচ্ছে আমরা যে প্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছিলাম সেখানে আসলে অ্যাডভান্স ক্যাটাগরিতেই সবচেয়ে কম আমরা সাড়া পেয়েছি। তো আমরা বেশি সাড়া পেয়েছি যে ক্যাটাগরিগুলোতে, আমরা সেগুলোর কোর্সই এবার অফার করছি। তো এই কারণে অ্যাডভান্সডে কোনো কিছু অফার না করে আমরা বরং এক্সপার্ট ক্যাটাগরিতে একটা কোর্স অফার করছি এবার। এক্সপার্ট ক্যাটাগরি কোর্সটা নিয়ে আমরা এখন একটু কথা বলি। এক্সপার্টে ট্রেনার হিসাবে আছে তন্ময় বা রেজওয়ান মাহমুদ তন্ময় এবং আমি। তো আমরা দুজন এটাতে ট্রেনার হিসাবে আছি। তন্ময় কি প্রথমে বলতে চাস, তারপরে আমি বলি নাকি? আই থিংক তুই শুরু কর, আমি লাস্টে এন্ডিং দেব। ওকে, সো এক্সপার্ট ক্যাটাগরিটা নিয়ে আমরা একটু তাহলে বলি। জিনিসটা হচ্ছে এরকম যে এক্সপার্ট ক্যাটাগরির আমাদের আইডিয়াটা এরকম যে আমরা জানি যে আসলে ওই লেভেলে আমরা এক্সপার্ট ক্যাটাগরির জন্য এরকম লিখে রেখেছি যে রেটিং যদি 1600, কোড ফোর্সেস এর রেটিং 1600+ বা এরকম যাদের, অথবা যারা আইসিপিসি তে বেশ ভালো করতে চায়, হাই র্যাঙ্কে কোন একটা পজিশন পেতে চায়, লাইক টপ 20, টপ 10, এরকম যারা টার্গেট করতে চায় তাদের জন্য অ্যাকচুয়ালি এক্সপার্ট ক্যাটাগরি বলা যায়। এক্সপার্ট ক্যাটাগরি নিয়ে আমাদের আসলে চিন্তাটা ছিল এরকম যে সত্যি বললে আসলে বর্তমানে বিভিন্ন অনলাইন ট্রেনিং প্রোগ্রাম আছে, বাট এই ডিফিকাল্টিতে মানে এই লেভেলে, এই এক্সপার্টাইজ লেভেল, যে লেভেলে আমরা এক্সপার্ট ক্যাটাগরিটা অফার করছি, সেই ক্যাটাগরিতে আমাদের ধারণা আমরা কোনো ট্রেনিং প্রোগ্রাম দেখি নাই। এটার সবচেয়ে ইকুইভ্যালেন্ট বা কাছাকাছি প্রবাবলি আছে বলা যায় হচ্ছে কি কিছুদিন আগে বাপস
হচ্ছে একটা অনলাইন ক্যাম্প করেছিল, যেখানে হচ্ছে বিভিন্ন টপিকের উপরে বেশ কিছু লেকচার দেওয়া হয়েছে। তো সেখানে বিভিন্ন কঠিন প্রবলেম ডিসকাস করা হয়েছে, এবং সেখানে আমিও ছিলাম, আমিও 3টা ক্লাস নিয়েছি সেখানে। তো সেই ডিফিকাল্টির সাথে এটাকে কম্পেয়ার করা যায়। তো বাপসের ক্যাম্পটা ছিল কাইন্ড অফ হচ্ছে অ্যাসিনক্রোনাস, যে খালি একটা ক্লাস লাইভে রেকর্ড করা হলো এবং সেটা তারপরে যে কেউ যে কোনো সময় ক্লাসটা দেখতে পারবে বা করতে পারবে, এবং সেখান থেকে প্রচুর শেখা যাবে। আমরা এক্সপার্ট ক্যাটাগরিতে যেটা অফার করতে চাই সেটা হচ্ছে এটা, যে আমরা লাইভে ক্লাস নিচ্ছি, সে সময় যে কারো কোনো প্রশ্ন থাকলে বা থাকলে আমাদের সাথে সেই হেল্পটা সাথে সাথে পাচ্ছে, এবং একটা কম্পিটিটিভ পরিবেশ তৈরি করতে চাচ্ছি, যে যারা এক্সপার্ট ক্যাটাগরিতে করছে তারা সবাই ভালো কন্টেস্টেন্ট এবং তারা নিজেদের মাঝখানে কম্পিটিশন করতে পারবে, এবং লাইক কম্পিটিটিভলি প্রায় 4 মাসের মতো একসাথে প্র্যাকটিস করতে পারবে। আমাদের সবসময় লং কন্টেস্ট, শর্ট কন্টেস্ট চলতেই থাকবে। তো ওই জায়গায় আসলে প্র্যাকটিস করে মানে নিজের স্কিলটা বাড়ানো সবচেয়ে ভালো একটা সুযোগ, এটা বলা যায়। তো এক্সপার্ট ক্যাটাগরিতে আমরা আসলে বিভিন্ন অ্যাডভান্সড টপিক নিয়ে কথাবার্তা বলবো। আমাদের সিলেবাসটা আপনারা চেক করতেই পারেন, এবং সিলেবাসে দেখবেন যে বেশ বিভিন্ন টপিক গুলো অনেক অ্যাডভান্স, এবং আমরা সেই টপিকের লাইক বেসিক নিয়ে কিছু কথা বলবো, আবার সেগুলোকে কিভাবে প্রবলেমে অ্যাপ্লাই করা যায়, কঠিন প্রবলেম, মিডিয়াম প্রবলেমে কিভাবে অ্যাপ্লাই হয় সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা আশা করি যে এক্সপার্ট ক্যাটাগরির ক্লাসগুলো কেউ যদি রেগুলারলি করে এবং প্র্যাকটিস রেগুলারলি করে, তার পক্ষে আসলে আইসিপিসি বা আন্তঃ ইউনিভার্সিটি কন্টেস্ট গুলোতে টপ 20 বা টপ 10 র্যাঙ্কে যারা থাকে তাদের যে প্রবলেম গুলো অ্যাপ্রোচ করা লাগে সেগুলো অ্যাপ্রোচ করার সাহস পাবে, এবং সেগুলো অনেক সময় সলভ হয়তো করতে পারবে। তো এক্সপার্ট ক্যাটাগরির টার্গেট আসলে এরকম। তো তন্ময়, তুই কি কিছু অ্যাড করতে চাস এটার সাথে? তন্ময়ের প্রবাবলি ইন্টারনেট কানেকশনে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, তো হ্যাঁ, তন্ময় কি এখন আছিস? সরি, একটু নেটওয়ার্ক জনিত প্রবলেম ছিল। হ্যাঁ, সো আমি এক্সপার্ট ক্যাটাগরি নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছি। সো তুই যদি আর কিছু অ্যাড করতে চাস করতে হ্যাঁ, পারিস। আমি অ্যাড করতে চাই যে আমরা এখানে অ্যাকচুয়ালি জিওমেট্রি নিয়েও কিছু ক্লাস নিব, ভেক্টর জিওমেট্রি, কনভেক্সাল অ্যান্ড রিলেটেড প্রবলেমস। সো আমি আহ, যেটা দেখি যে যেটা দেখেছি যে ভেক্টর জিওমেট্রি আইডিয়াটা শুরুতে বুঝতে একটু প্রবলেম হয়, বাট বুঝার পর আসলে ওটা দিয়ে প্রবলেম সলভিং অনেক ইজি হয়। এবং আমি যে জিনিসটা সবচেয়ে বেশি এনজয় করেছি এই ভেক্টর জিওমেট্রির ব্যাপারে, সেটা হলো যে ভেক্টর জিওমেট্রির মাধ্যমে 2D প্রবলেমকে যেভাবে সলভ করা যায় ওটাকে একটু মডিফাই করে জিনিসটা 3Dর জন্য কাজে লাগানো যায় আর কি। আই থিঙ্ক এটা অনেক বড় একটা ফিচার। আর ভেক্টর জিওমেট্রি কোডগুলো ছোট হয়, সো শেখার জন্য একটা ভালো জিনিস। আর এমনিতে যারা এই ক্যাটাগরিতে ক্লাস করতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা সাজেশন যে এই টপিকগুলো যেহেতু একটু অ্যাডভান্স, সো আই থিঙ্ক এই টপিকগুলোর ক্লাস শুরু করার আগে টপিকগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসা উচিত, দেন ক্লাস হওয়ার পরেও টপিকগুলো নিয়ে একটু পড়াশোনা করা উচিত। কারণ আমার মনে হয় যে এই অ্যাডভান্স টপিকগুলো আসলে একটা ক্লাসের মাধ্যমে আসলে বোঝা পুরোপুরি সম্ভব না। এখানে আসলে আপনাদেরকে নিজেদেরও এফোর্ট দিতে হবে আর কি। সো দ্যাটস অল। হ্যাঁ, এবং তন্ময় যেটা বলো তার সাথে আমি অ্যাড করি যে আমরা প্রতিটা ক্লাসেরই টপিকের আগে চেষ্টা করব যে কিছু রিলেটেড রিডিং ম্যাটেরিয়াল বা এগুলো দিয়ে দেওয়ার, স্পেশালি হচ্ছে এক্সপার্ট ক্যাটাগরিতে। কারণ বিগিনার ক্যাটাগরি বা ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আমরা একেবারে বেসিক থেকে শুরু করার চেষ্টা করব, কিন্তু এক্সপার্ট ক্যাটাগরিতে অবশ্যই আমাদের মেইন ফোকাস হচ্ছে প্রবলেম সলভিং এ। তো সেক্ষেত্রে আমরা আগে থেকে প্রচুর রিডিং ম্যাটেরিয়াল দিয়ে রাখবো, এবং যে কেউই যে কোনো সময় সেই রিডিং ম্যাটেরিয়ালটা পড়ে রাখতেই পারে। ওকে, সো আমাদের ট্রেনিং প্রোগ্রামের বিভিন্ন ক্যাটাগরি গুলো নিয়ে এবং সেগুলো কাদের জন্য করলে কি ধরনের লাভ হবে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি। কিছু প্রশ্ন ছিল আমাদের চ্যাটে, তো আমি দু একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। সো আচ্ছা, ইন্টারমিডিয়েট কোর্সের পেমেন্টের লাস্ট ডেট কবে? এটা আমাদের ফেসবুক পেজে অ্যাকচুয়ালি লিখে দেওয়া আছে। আমি লাইভের পরে কমেন্টে এটা আরো লিখে দিব, সমস্যা নেই। মানে এই মুহূর্তে আমার কাছে মনে নেই আসলে। আম, একজন জিজ্ঞাসা করেছে প্রবলেম সলভিং কিভাবে। সো আমি ধরে নিচ্ছি যে জিনিসটা যে প্রবলেম সলভিং আমরা কিভাবে শিখাবো এটাই জিজ্ঞাসা করা হচ্ছে। আইডিয়াটা এটাই যে প্রবলেম সলভ মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ বা প্রোগ্রামিং কন্টেস্টে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে প্রবলেম সলভিং। আমি একটা অ্যালগোরিদম জানতেই পারি, কিন্তু সেই অ্যালগোরিদম দিয়ে আমি যদি প্রবলেম সলভ না করতে পারি তাহলে আসলে কোনো লাভ নেই। তো প্রবলেম সলভিং শেখা যায় আসলে এভাবেই, যখন আমি দেখি আরেকজন সে কিভাবে প্রবলেমটা সলভ করে, সে কিভাবে চিন্তা করে।
তো আমাদের টার্গেট এটাই যে আমরা একটা প্রবলেম বলবো, হয়তো 1-2 মিনিট সময় দিব সবাইকে চিন্তা করার জন্য, কেউ আইডিয়া বলে সেটা নিয়ে ডিসকাস করব, আইডিয়া ভুল হলে কেন ভুল সেটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব, এবং শেষ পর্যন্ত আমরা নিজেদের আইডিয়াটা বলবো যে হ্যাঁ জিনিসটা এভাবে এভাবে করে চিন্তা করা যায়, এভাবে সলিউশন হয়। হয়তো অনেক সময় আমরা বোর্ডে এঁকে দেখাবো বা কোডে অনেক কিছু দেখাবো। তো এই জিনিসটা দেখতে দেখতে আসলে প্রবলেম সলভিং কেপাবিলিটিটা গড়ে ওঠে বা স্কিলটা গড়ে ওঠে। তো সেটা শেখানোটাই আসলে আমাদের সব ক্যাটাগরিতেই আলটিমেট টার্গেট। একজন কোশ্চেন করেছিলেন যে সি++-এ 2টা ক্লাস রাখলে ভালো হতো, এগুলো রাখছেন না কেন? আমি ধরে রাখছি বিগিনার ক্যাটাগরির জন্য কোশ্চেনটা। আমরা এক্সপ্লিসিটলি ফরম্যাটে লিখি, সিলেবাসে এটা লিখি নাই যে আমাদের সি++-এর উপর একটা ক্লাস, কিন্তু আমাদের প্রথম 2টা ক্লাস আপনারা যদি খেয়াল করেন, প্রথম আমি একটু স্ক্রিন শেয়ার করে বরং দেখাই যে আমাদের প্রথম 2টো ক্লাসে আমরা কি দেখাতে যাচ্ছিলাম। সো হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। সো বিগিনার ইন্টেন্সিভের প্রথম 2টো ক্লাস হচ্ছে অপারেটরস এন্ড কমপ্লেক্সিটি অ্যানালাইসিস আর ইন্ট্রোডাকশন টু কম্পিটিটিভ প্রোগ্রামিং। এই 2টো ক্লাসে আমরা এইগুলো নিয়েও আলোচনা করব যে কোন ল্যাঙ্গুয়েজে অ্যাকচুয়ালি কন্টেস্ট করা উচিত, কেন এই ল্যাঙ্গুয়েজটা ভালো, কেন এই ল্যাঙ্গুয়েজটা খারাপ, কোন জায়গায় এটা ভালো কাজ করে, কোন জায়গায় এটা খারাপ কাজ করে, সুবিধা অসুবিধা এগুলো নিয়েও আমরা কথাবার্তা বলবো। এবং যেহেতু আমাদের কোর্সের কোডগুলো সবই সি বা সি++-এ হবে, আমরা এই 2টো ক্লাসেই আসলে সি বা সি++ নিয়ে একটু বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম ক্লাসে বেসিক্যালি আমরা যেগুলো বলেছি সেটা আসলে লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বেসিক আইডিয়া, এবং সেগুলো আমরা সি বা সি++ দিয়ে দেখাবো। এবং সেটা আসলে আমাদের ধারণা কেউ যদি জাভাতেও লুপ অ্যারে পারে, আমাদের প্রথম ক্লাসটা করার পর সে সি বা সি++-এও লুপ বা অ্যারে পারবে, এটা আমাদের আশা। তো সুতরাং কেউ সি বা সি++ না পেরে অন্য ল্যাঙ্গুয়েজ পারলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করছি যে আপনি আমাদের কোর্স ভালো মতো করতে পারবেন। ওকে, সো লাস্ট একটা কোশ্চেন ছিল ক্লাসগুলো দিনে নাকি রাতে হবে। ক্লাস সবগুলোই রাতে, শিডিউল আমাদের ইসে দেয়া আছে, পেজে দেয়া আছে। সো এটুকু আপাতত কোশ্চেন অ্যান্সার পার্ট গেল। এরপরে আমরা যেটা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম, ওকে, সো আমরা যেটা নিয়ে আরেকটু কথা বলতে চেয়েছিলাম যে আমাদের ক্লাসটা আসলে কেমন হবে। আম, আমরা আশা করছি যে আমাদের নেক্সট ব্যাচের ক্লাসের আগে আমরা 2টো ক্লাসের ভিডিও বা কিছু অংশ আমরা সবার জন্য পাবলিকলি অ্যাভেলেবল করতে পারবো, যাতে সবাই দেখতে পারে। এই মুহূর্তে আমাদের কাছে সেরকম কিছু নেই, কারণ আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে অনলাইনে ক্লাস নিচ্ছি, কিন্তু সেটা আসলে পাবলিকলি অ্যাভেলেবল করা পসিবল না, কারণ ইউনিভার্সিটির কিছু পলিসি আছে। কিন্তু আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ক্লাসটা কিভাবে হবে। যেমন আমরা ইনবক্সে এরকম প্রশ্ন পেয়েছি যে আপনারা ক্লাসে বোর্ডে কিভাবে জিনিসটা দেখাবেন, আপনারা কি ভিডিও অন করে হোয়াইট বোর্ডে অ্যাকচুয়ালি একে একে দেখাবেন বা ব্ল্যাক বোর্ডে একে একে দেখাবেন? না, আমরা সেটা করব না। সুতরাং আমরা যেটা করব সেটা একটু বরং আরেকবার স্ক্রিন শেয়ার করে আমি দেখাই। সো আশা করি আমার স্ক্রিনটা সবাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এটা একটা ক্লাসের কাইন্ড অফ বোর্ড, যে ক্লাসে মানে ক্লাসটা অলরেডি নেওয়া হয়ে গেছে সেটা বোর্ডটা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে গুগল জ্যাম বোর্ড। এরকম অনেক মানে মাইক্রোসফটেরও কিছু অ্যাপ্লিকেশন আছে যেখানে আসলে এরকম হোয়াইট বোর্ড পাওয়া যায়, এবং আমি স্ক্রিনে হচ্ছে গিয়ে একে একে দেখাতে পারি। আমরা গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করে বিভিন্ন জিনিস এখানে একে দেখাবো। এখানে যেমন একটা ট্রি দেখতে পাচ্ছি, তারপরে এই যে এখানে অনেক ক্যালকুলেশন বা অনেক কিছু বোঝানোর জন্য হয়তো লেখা হয়েছিল। সো এই যে মানে এভাবে করে আমরা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি হোয়াইট বোর্ডে একে একে জিনিসপত্রগুলো দেখানোর চেষ্টা করব আমাদের স্ক্রিন শেয়ার করে। এবং কোড করে যখন দেখাতে হবে তখন হচ্ছে গিয়ে আমরা অ্যাকচুয়ালি এডিটরে কোড আগে থেকে করা থাকবে, অথবা আমরা হয়তো অন দা গো লাইভ করে দেখাবো। সো এডিটরেও আপনারা একইভাবে কোডটা দেখতে পাবেন। সো আইডিয়াটা হচ্ছে এরকম যে আমরা এইভাবে করে ক্লাসটা নেয়ার চেষ্টা করব। আর এর বাইরে, ক্লাসের বাইরে প্র্যাকটিস কিভাবে হবে? তো আমাদের ভিশনটা হচ্ছে এরকম যে আমরা রিলেটেড একটা টপিকে বা একাধিক টপিকে টানা 2-3টা ক্লাস যখন নিচ্ছি, তো প্রায় 1-2 সপ্তাহ সেটার পিছনে যাচ্ছে। তো আমরা যেটা করব, প্রথম ক্লাসটার আগেই একটা লং কন্টেস্ট থ্রো করব।
লং কন্টেস্ট বলতে আমরা কি বুঝাচ্ছি অনেকে হয়তো বুঝতে নাও পারেন। সো আমি যদি একটু আরেকটা জিনিস দেখাই। সো একটা ওয়েবসাইট আছে vjudge.net, virtualjudge.net। এখানে হচ্ছে গিয়ে বলা যায় যে আমরা প্রায় সবাই কন্টেস্ট করি ওর এরকম। তো এখানে বিভিন্ন অনলাইন জাজের থেকে প্রবলেম নিয়ে এসে প্র্যাকটিস করা যায়। তো আমরা লেটস সে যে আমরা সেগমেন্ট্রি এর উপর একটা ক্লাস নিচ্ছি বা নিব। আমরা তার আগে সেগমেন্ট্রির উপর একটা লং কন্টেস্ট থ্রো করে দিব, যে এখানে এখানে অনেক আসলে এগুলো আমাদের কন্টেস্ট না, অনেকে অনেক সময় সেগমেন্ট্রির উপর কোনো কন্টেস্ট করেছিল অর সামথিং। সো লেটস সে যে আমরা এরকম সেগমেন্ট্রির উপর একটা কন্টেস্ট দিয়েছি, এখানে অনেকগুলো প্রবলেম আছে। তো যেটা হবে যে ক্লাস করার পরে এই প্রবলেম গুলা অনেকে অ্যাপ্রোচ করতে পারবে, অনেকে পারবে না, সমস্যায় পড়বে, তখন আমাদের সাথে কথা বলতে পারবে। এবং ক্লাসেও আমরা এখানকার কিছু প্রবলেম ডিসকাস করব। তো সেই ডিসকাশনের পরে ওই প্রবলেম গুলা মানুষ অ্যাপ্রোচ করতে পারবে। এই লং কন্টেস্ট প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে চলতে থাকবে। তো আপনি আপনার বাসায় যে সময় আপনি সময় পান প্র্যাকটিস করার জন্য বসে এই লং কন্টেস্টের প্রবলেম গুলা সলভ করতে পারবেন। তো এইভাবে করে অফলাইনে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আর এর বাইরে প্র্যাকটিসের জন্য আরেকটা থাকবে অপশন, সেটা হচ্ছে শর্ট কন্টেস্ট। আমরা রেগুলারলি প্রতি 2 সপ্তাহ বা 3 সপ্তাহে একটা করে শর্ট কন্টেস্ট নেওয়ার চেষ্টা করব। প্রতি 2 সপ্তাহে হয়তো বা একটা করে শর্ট কন্টেস্ট নিব, যেখানে ওই কোর্সে এনরোল করা যারা তারাই শুধুমাত্র শর্ট কন্টেস্ট করতে পারবেন। তো আপনারা নিজেদের মাঝখানে সেই কম্পিটিশন করা, প্র্যাকটিস করা সেটা করতে পারবেন। এবং অনেক সময় শর্ট কন্টেস্টের 2-একটা প্রবলেমও হয়তো আমরা পরের ক্লাসে ডিসকাস করব বা এরকম। আর এছাড়া কোর্সে যারা এনরোল করবেন তারা সবাই হচ্ছে তাদের সবাইকে একটা ফেসবুক গ্রুপে আমরা অ্যাড করব। সেই গ্রুপগুলোতে আমরা ট্রেনাররাও থাকবো। তো আপনারা যে কোনো সময় যে কোনো প্রবলেমে পড়লে সেখানে পোস্ট করতে পারবেন, এবং আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেগুলোতে রিপ্লাই দেওয়ার। আমরা দেওয়ার আগে হয়তোবা আপনারই কোনো একজন মানে ফেলো কোর্সমেট হয়তো তার আগেই আপনার প্রবলেম সলভ করে ফেলতে পারবে, আপনারা একে অপরকে হেল্পও করতে পারবেন। সো কাইন্ড অফ এটাই আমাদের একটা আইডিয়া, যে আমরা 3-4 মাসের জন্য একটা গ্রুপ অফ পিপল পাচ্ছি যাদেরকে গাইড করার জন্য আমরা ট্রেনাররা আছি, বাট তারা নিজেদের মাঝখানেও একে অপরকে হেল্প করছে, আবার একে অপরের সাথে কম্পিটও করছে। সো এই যে 3-4 মাসের আমরা বুস্টটা পাবো কন্টেস্টেন্টরা, সেটা অ্যাকচুয়ালি ট্রেনিং এ বেশ হেল্পফুল। সো এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের ভিশন আমাদের কোর্স নিয়ে। তো এরপরে কোর্স নিয়ে আমাদের কথাবার্তা একটুকুই বলা যায় এখন পর্যন্ত। আম, এরপরে আমরা একটু কথা বলতে চেয়েছিলাম যে আমাদের সবার মানে আমাদের ইনস্ট্রাক্টরদের বা ট্রেনারদের প্রোগ্রামিং কন্টেস্ট ট্রেনিং এক্সপিরিয়েন্স নিয়ে, যে আমরা নিজেরা কিভাবে ট্রেন করেছি যখন আমরা কন্টেস্টেন্ট ছিলাম, বা সিনিয়র টিচার এদের কাছ থেকে কিভাবে আমরা ট্রেনিং পেয়েছিলাম, সেটা আমাদের কিভাবে হেল্প করেছিল সেটা। এবং 2 নাম্বার হচ্ছে আমরা নিজেরা কোথায় ট্রেন করিয়েছি ট্রেনার হিসেবে এবং সেখানের এক্সপিরিয়েন্স গুলো। তো মনে হয় আবির বা স্বাক্ষর শুরু করতে পারো। আবির কি বলতে চাও? স্বাক্ষর শুরু করো। ওকে, তো আমি আইটিতে পড়তাম। তো আইটিতে এরকম আমাদের একটা কালচার আছে যে হচ্ছিল আমরা যারা হলো সিনিয়র থাকি, তো তারা হলো জুনিয়রদের ক্লাস নিই। তো যখন আমি যখন থার্ড ইয়ারে আছি তখন আমি সেকেন্ড ইয়ারদের ক্লাস নিতাম এরকম কিছু। তো ফর্মালি আমি ট্রেনিং করানো বলতে ফার্স্ট করাই ব্র্যাকে একবার গিয়েছিলাম। তো সেখানে একদিনের জন্য বেশ কয়েকটা ক্লাস নেওয়া। দেন যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে আমি 3 দিনের একটা ট্রেনিং ক্যাম্প করেছিলাম। অ্যান্ড ডুয়েট মানে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, সেখানে প্রায় কয়েক সপ্তাহ যাবত আমি এখানে হলো ট্রেনিং করেছিলাম। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখেছে যে ট্রেনিং গুলো হয়েছিল রিকোয়ারমেন্টের উপর। আই মিন স্টুডেন্টরা সেখানে হলো কি ধরনের টপিক শিখতে চেয়েছিল তার উপর ডিপেন্ড করে আমি এখানে শিখেছিলাম। তো ইউনিভার্সিটি ওয়াইজ বা যারা ট্রেনিংটা আমার কাছে চেয়েছিল শিখতে, বা কোন ধরনের টপিক শিখতে চায়, তো পুরোপুরি ওটার উপর ডিপেন্ড ছিল। অ্যান্ড এছাড়া অনলাইনে কোনো ট্রেনিং এর বলতে অনলাইন ট্রেনিং করার অভিজ্ঞতা নাই, বাট অনেকে হয়তো জানে যে তানজির ভাই হচ্ছে আমাদের হচ্ছে আইটি এর ট্রেনার। তো উনি হচ্ছে আমাদের প্রায় 6 মাস যাবত হচ্ছিল অনলাইনে ক্লাস নিচ্ছে। তো আমাদের মোটামুটি আইডিয়া আছে যে হলো ক্লাসগুলো কেমন হয় বা কিভাবে কোথায় লিড করতে হয়, সেইটুকুই আর কি।
ধন্যবাদ স্বাক্ষর। আবির কি বলতে চাও এরপরে? আম, আমার ভার্সিটিতে যখন শুরু করি, ওই যে যেটা বললাম যে ক্যাম্প থেকে, আমার ক্যাম্পে বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। যে ক্যাম্পে ক্লাস কিরকম হয়, মানে এখন তো অনলাইনে হচ্ছে, বাট অনসাইটে ক্লাস করার মজাটা একটু ডিফারেন্ট ছিল। মানে আহ, বাকি কন্টেস্টেন্টদের সাথে বসে করতেছি, এটার এক্সপিরিয়েন্সটা একটু ভালো। তো ওই দিক থেকে দেখলে দেখা গেছে যে ট্রেনিং এর এক্সপিরিয়েন্স ওখান থেকে কিছু আসছে। দেখছি ভাইয়ারা কিভাবে ক্লাস নেয়, and ওখানে বেশ মানে টপ লেভেলের কন্টেস্টেন্ট যারা ছিল তাদেরই জাস্ট ক্লাস নিতে দিত। তো ওখানে কিছু এক্সপিরিয়েন্স আসছে। এটা পাওয়ার পরে ডেফিনেটলি আমি যখন শুরু করি, তো নাইনটির পরে আমি যেটুকু লার্ন করছি সেটা আমার শেখানোর ইচ্ছা ছিল। সো আমি ভার্সিটিতে দেখা গেছে যে ওখানে নেক্সট ইয়ারে যখন ভালো একটা সিচুয়েশন ছিল, তখন আমি আমার ভার্সিটিতেই আমাদের ভার্সিটিতে অ্যাডভান্স প্রোগ্রামিং ক্যাম্প নামে ক্যাম্প চালু করছিলাম। তো ওখানে আমি ক্লাস নিছি রেগুলার। শুরুর দিকে তো অন্য কেউ খুব একটা ছিল না, তো দেখা গেছে যে আমি রান করছি। এরপরে কন্টিনিউয়াসলি ক্লাস নেওয়া হয়েছে অ্যাজ আই গট সিনিয়র। সিনিয়র হইতে হইতে আমার জুনিয়রদেরকে কন্টিনিউয়াসলি ট্রেন করা লাগছে। And আমি যখন সিনিয়র হয়েছি তখন হচ্ছে আমি সাবিত আনোয়ার জাহিন ভাইয়ার ট্রেনিং পাইছি। উনি ওই 2016 ওয়ার্ল্ড ফাইনালিস্ট ছিল। তো ভাইয়ের পড়ানোর ধরনও ভালো ছিল, সেখান থেকেও আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স গেইন হয়েছে। তো এগুলা আলটিমেটলি আমার ভার্সিটিতে আমি যখন ক্লাস নিয়েছি আমি বেশ কনফিডেন্টলি নিতে পারছি। সো আই থিঙ্ক বোঝানো একটা টপিক বোঝানোর দিক থেকে হয়তো খুব বেশি সমস্যা হবে না, বাট অনলাইন ট্রেনিং ক্লাস নেওয়া হয় না, এটা নতুন। এটা এটাতে হোপফুলি খুব দ্রুত গ্র্যাব করে ফেলবো। হোপফুলি কারো খুব একটা সমস্যা হবে না ক্লাস বুঝতে। এরপরে আমি একটু বলি। আমি প্রথমে এটা নিয়ে একটু বলি যে আসলে আমি যখন কন্টেস্টেন্ট ছিলাম, অ্যাক্টিভ কন্টেস্টেন্ট ছিলাম, তখন ট্রেনিং আমাকে কিভাবে সাহায্য করেছে। আমরা ফার্স্ট ইয়ারে পড়তাম 2014 সালে। তো তখন প্রায় বলা যায় কোনো ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম কিছু নিয়ে কোনো আইডিয়া নেই। এবং আমাদের ফার্স্ট ইয়ারের জন্য একটা ট্রেনিং ক্লাস রেগুলারলি হতো ঢাকা ইউনিভার্সিটিতে। সেই ক্লাস কিছুদিন হওয়ার পরে, 1-2 মাস হওয়ার পরে সেই ক্লাসও বন্ধ হয়ে যায়। কিন্তু তখন সেকেন্ড ইয়ারের জন্য হচ্ছে ক্লাস চলতো। সেকেন্ড ইয়ারের ক্লাসটা প্রায় পুরো বছরই কন্টিনিউ হয়। এবং তখন ক্লাস নিতেন হচ্ছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হাসনাইন হেকেল জামি স্যার। তো আমরা ফার্স্ট ইয়ারে যখন ওই আমরা করতাম কি, আমরা ওই সেকেন্ড ইয়ারে ক্লাসে যে বসে পড়তাম, কারণ ক্লাস যদিও সেকেন্ড ইয়ারের জন্য, বাট যে কেউই অ্যাটেন্ড করতেই পারে। এবং আমি সেই ক্লাসে বসে সত্যি কথা বললে 50% জিনিসও খুব কষ্ট করে বুঝতাম, এবং বাকি 50% বুঝতেও পারতাম না। কিন্তু সেই যে 2 ঘন্টা বসে থেকে 1 ঘন্টার জিনিস অন্তত যে বুঝতে পারলাম, এবং 1 ঘন্টার আরো কিছু টপিকের নাম শুনলাম, বাসায় এসে গুগল করে হোক আর ফিউচারে আস্তে আস্তে অন্য কোনো ব্লগ পড়ে হোক আর যেভাবে হোক, আমার কাছে ওই ক্লাসগুলোই সবচেয়ে হেল্প করেছে বলা যায়, আমার কাছে মনে হয়েছে। সো আমি বলবো যে আমি কন্টেস্টেন্ট হিসেবে যতটুকুই সামনে এসেছি, আমার নিজের যতটুকু ক্রেডিট আছে বা যতটুকু আমার পরিশ্রমের ক্রেডিট আছে, ট্রেনিং এরও সেখানে বেশ ভালো একটা ভূমিকা আছে। এবং ওই ক্লাসগুলো করার কারণে আসলে অনেক অ্যাডভান্স টপিক তখন ছোটবেলাতে শিখে গিয়েছিলাম, যেটা পরে অনেক কাজে লেগেছে। আর এটা ছিল হচ্ছে নিজের ট্রেনিং এর এক্সপিরিয়েন্স। বাট আমরা যখন বেশ সিনিয়র হয়ে গিয়েছিলাম, লাইক থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ি, হয়তো ন্যাশনালে লাইক টপ 5 বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করছি, সেই সময় সত্যি কথা বললে আমরা খুব বেশি ট্রেনিং ফ্যাসিলিটি ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে থেকেও বলা যায় পাইনি। সো তখন আমরা নিজেরা যেটা করতাম যে আমি একটা টপিক ভালো পারি, আমি হয়তো সেটা তন্ময় বা অন্যদেরকে শিখাচ্ছি, তন্ময় একটা ভালো পারে টপিক, সে তখন আবার আমাদেরকে শিখাচ্ছে। এভাবে করে আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করতাম ইভেন। সো এরকম। আর ট্রেনার হিসেবে আমার অভিজ্ঞতা যদি বলি, আমার আসলে ট্রেনার হিসেবে অভিজ্ঞতাও খুবই আর্লি শুরু হয়েছে বলা যায়। আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি 2015 সালে। এবং তখন হচ্ছে আমাদের কন্টেস্ট ট্রেনিং এর কোচ, আমাদের পুরো ঢাকা ইউনিভার্সিটির কোচ জামি স্যার,
আমাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা ফার্স্ট ইয়ারকে ট্রেন করো, আমাকে আর তন্ময়কে। তো আমরা দুজনই যেহেতু আমাদের ব্যাচে তখন সবচেয়ে ভালো করতাম কন্টেস্টে, তো আমরা দুজন মিলে তখন ক্লাস নেওয়া শুরু করলাম। প্রথমে একটা ক্যাম্পের মতো ছিল, ফার্স্ট ইয়ারের জন্য একটা ক্যাম্প করলাম, সেই ক্যাম্পে সব ক্লাস নিলাম। এরপর থেকে রেগুলারলি প্রতি সপ্তাহে ক্লাস নিতাম। এবং শুরুতে আমরা নিজেরা ট্রেনার হিসেবে এত ভয় পেতাম যে আচ্ছা, জীবনে কোনোদিন কোনো ক্লাসে যেয়ে কোনো কিছু পড়াই নাই, যদি ভুল পড়াই, যদি না পারি কি হয়। এজন্য আমরা শুরুতে যেটা করতাম যে আমি আর তন্ময় দুজন একসাথে ক্লাসে যেতাম, এবং একজন ক্লাস নিচ্ছে, অন্যজন জাস্ট বসে থাকতাম যে কেউ কিছু ভুল করলে তাকে হেল্প করার জন্য। সেটা ছিল বহু বছর আগের কথা। এরপরে আসলে আমরা অনেক বছর চলে গিয়েছে, এবং আমরা মানে আমরা দুজন একসাথে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ট্রেনার হিসেবে ছিলাম। তারপরে আমি আলাদা ট্রেনিং করিয়েছি এমআইএসটি তে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, আর হচ্ছে আইওটিতে। এরপর যখন প্যান্ডেমিক শুরু হলো, ইউনিভার্সিটি গুলো থেকে আমাকে বলা হলো যে রেগুলারলি অনলাইনে ক্লাস নিতে, যেহেতু ক্লাসে এসে ক্লাস নেওয়া পসিবল না। তো শুরুতে অনলাইনে ক্লাস নিতে যে একটু অবশ্যই কিছু ঝামেলা হতো বা হতো, বাট আমি গত 6 মাস ধরে বলা যায়, বা একটু বেশি 7 মাস ধরে প্রায় 3টে ইউনিভার্সিটিতেই ক্লাস নিচ্ছি। আমি জাস্ট সেদিন খেয়াল করলাম যে আমি টোটাল এখন পর্যন্ত অনলাইনে ক্লাস নিয়েছি হচ্ছে অ্যারাউন্ড 65। তো 65টা ক্লাস আই থিঙ্ক ভালো একটা এক্সপিরিয়েন্স, এবং আমার ধারণা ট্রেনার হিসেবে আমার লার্নিং কার্ভ ও সেটার কারণে অনেক কিছু আমি শিখেছি। কিভাবে ক্লাস নিলে কাজ করে, কোনটা কিভাবে ক্লাস নিলে কাজ করে না, এই জিনিসগুলো আমি শিখেছি বলা যায়। তো আশা করি যে এই কোর্সে যারা আমাদের সাথে ক্লাস করবেন তাদেরকে আমি আমার বেস্ট পসিবল আউটপুটটাই দিতে পারবো আমার সাইড থেকে। তো এরপরে তন্ময়, তুই কিছু বলতে পারিস? আমিও যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, সো আমার আহ, মানে আই মিন শিক্ষা আর শিখানো তাদের সাথে অনেকটা মিলে। সো যেহেতু এই পার্টটুকু কমন, শিখার পার্ট নিয়ে আমি কিছু বললাম না। আমিও তানজিরের মতো ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় সেকেন্ড থার্ড ফোর্থ ইয়ারের ক্লাস অ্যাটেন্ড করতাম। অনেক ক্লাস এরকম ছিল যে আমি কিছুই বুঝি নাই। তবে আই থিঙ্ক আমার জন্য এটা জানা ইম্পর্টেন্ট ছিল যে আমি অনেক কিছুই জানি না। শুরুতে মানুষের মধ্যে একটা ইমপ্রেশন কাজ করে যে আমি অনেক কিছু জানি, বাট যখন তুমি একটা সিনিয়র কোনো ক্লাসে যেয়ে বসবা তখন দেখতে পারবা যে জানা আসলে অনেক কিছু আছে। সো ওইটা আমাকে হিট করতো, এবং আমি তখন থেকে আসলে বুঝতাম যে আমার আসলে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, কারণ অনেক কিছু কভার করা আছে। আর যাই হোক, ট্রেনিং পাওয়ার পর আমি যখন নিজে ট্রেনিং দেওয়া শুরু করি হচ্ছে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে। আর ডিউ তো অবশ্যই আমি ট্রেনিং দিতাম তাদের সাথেই। আর এছাড়াও আমি এক দুইটা ক্লাস আই থিঙ্ক ড্যাফোডিলে নিয়েছি, এর মধ্যে আবির খুব সম্ভবত একটা ক্লাসে ছিল। এই তো। অনলাইনে আসলে আমার ক্লাস নেওয়া হয়নি, এক্সপিরিয়েন্স নাই। এটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স, বাট আই হোপ আমি লাইক কোপ আপ করতে পারবো। সো দ্যাটস অল। থ্যাংক ইউ তন্ময়। সো আমাদের কিছু চ্যাটে কোশ্চেন আছে, সো প্রবাবলি কিছু কোশ্চেনের উত্তর দিলে ভালো হয় আই থিঙ্ক। সো হ্যাঁ। একটা কোশ্চেন ছিল এরকম যে সি সি প্লাস প্লাস এর 2D অ্যারে পর্যন্ত শিখে কি কোড ফোর্সেস এর প্রবলেম সলভ করা যাবে? অবশ্যই সলভ করা যাবে, কারণ কোড ফোর্সেস এর সবচেয়ে সহজ প্রবলেম যেগুলো, ডিফ 3 এর সবচেয়ে সহজ প্রবলেম বা ডিফ 2 এর সবচেয়ে সহজ প্রবলেম গুলো তো বেশিরভাগ ক্ষেত্রে অ্যারে বা লুপের বাইরে তেমন কিছু লাগে না। কিন্তু যেটা লাগে সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। কারণ শুধু অ্যারে দিয়েও এত কঠিন প্রবলেম বা শুধু লুপ দিয়েও এত কঠিন প্রবলেম সলভ করা পসিবল কোনো অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচার ছাড়া, যেটা আসলে 4-5 বছরের কন্টেস্ট করার এক্সপিরিয়েন্সের পরে সেই সলভিং স্কিল করে ওঠে। তো জিনিসটা আসলে আলটিমেটলি সবকিছু প্রবলেম সলভিং স্কিলের উপর ডিপেন্ড করে, কোনো আলাদা করে অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে না। সেটা অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচার অবশ্যই হেল্প করে, বাট আলটিমেট টার্গেট সবারই হওয়া উচিত প্রবলেম সলভিং স্কিলটাকে গড়ে তোলা। ভাইয়া কবে থেকে ক্লাস হবে? এটা সম্পর্কে আমাদের লিখে দেওয়া আছে, আমি চ্যাটেও আরেকবার সবকিছু ডিটেইলে পোস্ট গুলো দিয়ে দিব। তো ভাইয়া, যদি শুধুমাত্র সি প্রোগ্রামিং এর বেসিক জানা থাকলে কি কোর্স করা সম্ভব? আমার সি প্লাস প্লাস সম্পর্কে ধারণা নেই। খুবই ভালো প্রশ্ন। আহ জিনিসটা হচ্ছে এরকম যে সি প্লাস প্লাস হচ্ছে আসলে একটা সি এর একটা এক্সটেন্ডেড ভার্সন। সিতে যা যা করা যায় তার সবকিছুই সি প্লাস প্লাসে করা যায়। তো ব্যাপারটা এরকমই যে কারো যদি সি নিয়ে মোটামুটি ধারণা থাকে, জাস্ট লুপ অ্যারে এবং ফাংশন, ইভেন সিও না অন্য কোনো ল্যাঙ্গুয়েজও থাকে, তার পক্ষে বিগিনার কোর্সটা করা সম্ভব। আমরা এভাবে করে সিলেবাসটা ক্রিয়েট করার চেষ্টা করেছি।
একটা কাইন্ড অফ একটু প্রশ্ন, ইজ দিস কোর্স হেল্পিং আস ল্যান্ড আ গুড ইন্টার্নশিপ? ইন্টার্নশিপ বা যে কোনো জব সেই অবশ্যই প্রোগ্রামিং এবং প্রবলেম সলভিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো প্রবলেম সলভিং স্কিল যেহেতু এই কোর্সটা বাড়াচ্ছে, সেই সেন্সে অবশ্যই বলা যায় যে এটা যে কোনো ইন্টারভিউতে হেল্প করবে। বাট অবশ্যই এই কোর্সের এই কোর্সের মেইন গোল আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ভালো করা আর কি এই কোর্সের মেইন গোল। সো আই থিংক ইন্টার্নশিপের জন্য যদি কোর্স, মানে আই থিংক অন্য টাইপের কোর্স থাকতে পারে যারা ইন্টার্নশিপকে ফোকাস করে। সো আপনার যদি ইন্টার্নশিপের প্রতি আলাদা আগ্রহ থাকে, আই থিংক ওই টাইপের কোর্সের খোঁজও আপনি নিতে পারেন। অবশ্যই। সো ওকে, একজন জিজ্ঞাসা করেছে 60+ কন্টেস্ট করে সিএফ রেটিং 1000 কোন কোর্স ভালো হবে? প্রবাবলি বিগিনার, বাট আপনি নিজে আমাদের সিলেবাসটা চেক করে আপনি ডিসাইড করতে পারেন বিগিনার নাকি ইন্টারমিডিয়েট কোনটা আপনার জন্য ভালো হবে বা কোনটা করলে আপনি বেশি শিখতে পারবেন। আলটিমেটলি ডিসিশনটা আপনার, আমরা শুধু গাইডলাইন বলতে পারি, বাট ডিসিশন তো আপনি নেবেন। সব ক্যাটাগরিতে কোর্সের রেজিস্ট্রেশন ফি সেম কিনা? হ্যাঁ, সব ক্যাটাগরিতে কোর্সের রেজিস্ট্রেশন ফি সেম, কিন্তু কোনো কোনো ক্যাটাগরিতে আমরা 24 ক্লাসের কোর্স অফার করছি, কোনো কোনো ক্যাটাগরিতে 15 ক্লাসের কোর্স অফার করছি। তো যেখানে 15টা ক্লাস সেখানে অবশ্যই রেজিস্ট্রেশন ফি কম, যেখানে 24টা ক্লাস সেখানে ফি একটু বেশি, বাট ক্যাটাগরির কারণে কোনো ফিতে কোনো পার্থক্য নেই। সো একজন বেশ বড় একটি কোশ্চেন করেছে এবং আমার কাছে মনে হয় বেশ ভালো প্রশ্ন। ভাইয়া, আমরা জানি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য অনেক ফ্রি কোর্স বা লেকচার অনলাইনে পাওয়া যায়। তাছাড়া বিপিএসসি এর ভিডিও, প্রবাবলি বাপস এর কথা বলতে চাচ্ছিলেন, বাপস এর ভিডিওগুলো বেসিক থেকে অ্যাডভান্স কোর্স পাওয়া যাচ্ছে। আমার প্রশ্ন, ভাইয়া আপনাদের যেহেতু পেইড কোর্স, আমরা আর কি কি সুবিধা পাবো বা আপনাদের শেখানোর প্রসেসটা কেমন হবে? আমাদের শেখানোর প্রসেস নিয়ে আই থিংক আমি বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেছি, তো সেখানে আপাতত না যাই। বাট এক্সট্রা কি সুবিধা আমরা এখানে দিতে পারছি, ব্যাপারটা এরকম যে আপনি যদি ফিল করেন যে অনলাইনে যে প্রচুর পরিমাণে ভিডিও, টেক্সট, প্রচুর ম্যাটেরিয়াল আছে, ব্লগ, সেগুলো পড়ে আপনার জন্য যথেষ্ট হচ্ছে এবং আপনি প্রচুর প্র্যাকটিস করতে পারছেন এবং আপনি যেটুকু চাচ্ছেন সেটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমার মনে হয় দ্যাটস রিয়েলি ফাইন। কারণ মানে আমি ট্রেনিং প্রোগ্রাম আমাদের ইউনিভার্সিটিতে করেছি, কোনো কোনো বছরে ট্রেনিং প্রোগ্রাম পাই নাই, তখন নিজেই প্র্যাকটিস করেছি এবং কখনো মনে হয়েছে যে আমার ট্রেনিং দরকার, কিন্তু কখনো মনে হয়েছে যে না, আমি নিজে যেটুকু প্র্যাকটিস করছি সেটা গুড এনাফ আমার জন্য। তো আমি এখানে যেটা বলবো যে আমাদের এখানে যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এক্সট্রা এটা, যে একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে সিমিলার স্কিল লেভেলের অনেকে একসাথে আছি, সবাই একসাথে শেখার চেষ্টা করছি, একে অপরকে হেল্প করছি, ফেসবুক গ্রুপে পোস্ট করে, সেখানে কমেন্টে অথবা ক্লাসে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলে বা ক্লাসের বাইরেও কথাবার্তা বলে এবং রেগুলারলি কন্টেস্ট করার মাধ্যমে একসাথে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। এই যে প্র্যাকটিসের একটা মোটিভেশন, সেই জিনিসটা কিন্তু আসলে একা একা পাওয়াটা বেশ কঠিন এবং সেটা এই কোর্সে বাকিদের সাথে একসাথে প্র্যাকটিস করলে আমার ধারণা খুবই ভালো একটা পুশ হবে 3 মাস বা 4 মাসের জন্য। সো এটা একটা বড় ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে আমরা এখানে 1 to 1 পার্সোনালি আপনাকে হেল্প করতে পারছি। আপনি লাইভে একটা ক্লাস, মানে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতেই পারেন, সেই ভিডিও দেখার মাঝখানে একটা জিনিস হয়তো আপনি বুঝতে পারেননি, সেই জিনিসটা হয়তো আপনি একা একা বসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চেষ্টা করে হয়তো সলভ করতে পারলেন, হয়তো সলভ করতে পারলেন না। কিন্তু আমাদের ক্লাসের মাঝখানে আমরা সবসময় যেটা করব, যে আপনি যদি বুঝতে না পারেন আপনি সবসময় ইনস্ট্রাক্টরকে ইন্টারাপ্ট করে কোশ্চেন করতে পারবেন এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব সেটা বুঝানোর। ক্লাসের সময়ের মধ্যে যদি আমরা বুঝাতে না পারি, সেক্ষেত্রে আমরা হয়তো আলাদা বাইরে কোনো সময় ফেসবুকে পোস্টে বা এভাবে করে যেভাবেই হোক আমরা বুঝানোর চেষ্টা করব জিনিসগুলো। তো এই যে আপনি হেল্পটা পাচ্ছেন, সেটা কিন্তু আপনি নর্মাল কোনো ফ্রি কোনো কন্টেন্ট থেকে পাবেন না। তো আমার মনে হয় এগুলোই হচ্ছে আসলে আলাদা করে আমরা যে সুবিধাগুলো অফার করতে পারছি আপনাকে। ওকে, তো একজন প্রশ্ন করেছেন, আইসিপিসি ক্লাবে যে সকল টপিকে ক্লাস নেওয়া হয় সব টপিকগুলোকে আপনারা আপনাদের বিভিন্ন ক্যাটাগরিতে কভার করবেন? জিনিসটা তো এরকম যে বিভিন্ন ভার্সিটিতে আলাদা আলাদা আইসিপিসির ক্লাব বা কমিউনিটি থাকে,
তারা আলাদা আলাদা হয়তো তাদের নিজেদের ট্রেনিং প্রোগ্রাম থাকে, অনেকের হয়তো থাকেও না। তো আপনি আমাদের সিলেবাসটা চেক করতে পারেন এবং চেক করে নিজের জন্য নিজেই সিদ্ধান্ত নিতে পারেন যে কোনটা বেটার, মানে আমরা যেটা কভার করছি সেটা আপনার পছন্দ হচ্ছে কি হচ্ছে না। কিন্তু আমরা আমাদের সিলেবাস গুলো আসলে প্রচুর প্রচুর সময় নিয়ে এবং একসাথে 5 জন বসে হচ্ছে গিয়ে সিলেবাস গুলো তৈরি করেছি। তো আমাদের কাছে মনে হয় যে আমরাও কন্টেস্টেন্ট হিসেবে এই ধাপগুলো পার করে এসেছি এবং সেই ধাপগুলো পার হওয়ার সময় যে জিনিসটা যখন দরকার ছিল সেভাবে করে আমরা এই সিলেবাসটা তৈরি করার চেষ্টা করছি। Okay? আর লাস্ট একটাই কোশ্চেন ছিল আই থিংক, বিগিনার কোর্সে কোড ফোর্সেস স্পেশালিস্ট হওয়ার জন্য কি যথেষ্ট? কোড ফোর্সেস এর স্পেশালিস্ট এই মুহূর্তে হচ্ছে কি 1400 প্লাস রেটিং, রাইট? কেউ কি আমাকে একটু শিওরলি বলতে পারবে 1400 প্লাস রেটিং? হ্যাঁ হ্যাঁ 1400 প্লাস। আমি ক্লেম করব যে বিগিনার কোর্সটা কেউ যদি ভালো মতো ক্লাসগুলো করে এবং হচ্ছে রেগুলারলি সাথে প্র্যাকটিস করে, তার পক্ষে ডিফ টু এ বি সলভ করা অবশ্যই পসিবল এবং ডিফ টু সিও অ্যাপ্রোচ করা পসিবল এবং অনেক সময় সলভ করা পসিবল। তো কারো যদি 1400 প্লাস রেটিং করার টার্গেট থাকে, সে কিন্তু লাইক রেগুলারলি ডিফ টু এ বি এবং মাঝে মাঝে সি সলভ করলে কিন্তু সেটা অ্যাচিভ করা যায়। সো আমি ক্লেম করবো যে এটা হওয়া পসিবল, বাট তার পিছনে আপনার নিজের প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর সময় দিতে হবে। তো বিগিনার কোর্স করার পাশাপাশি আমাদের কন্টেস্ট গুলো প্লাস নিজে যদি প্রচুর সময় দেন, অবশ্যই আই থিংক সেটা অ্যাচিভ করা পসিবল। ওকে, মানে মূলত বিষয়টা এরকম হবে যে স্পেশালিস্ট হওয়ার জন্য আপনার নলেজ যতটুকু দরকার ছিল বা যেসব অ্যাটাকিং স্কিল দরকার ছিল এই জিনিসগুলো আপনি কোর্সে পেয়ে যাবেন, বাট অ্যাকচুয়ালি মানে কোড ফোর্সেস স্পেশালিস্ট হওয়ার ব্যাপারটা কিন্তু পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে। পুরোপুরি বলতে হ্যাঁ, মানে এই জিনিসগুলো পাওয়ার পরে পুরাটা আপনার উপর ডিপেন্ড করবে। সো এভাবে দেখতে পারেন যে আপনার যা যা দরকার ছিল সেই জিনিসগুলো আপনি পেয়ে গেছেন, বাট সেটা অ্যাপ্লাই করার দায়িত্বটা আপনার। সেটা অ্যাপ্লাই করা এবং প্র্যাকটিস করে অ্যাপ্লাই করার ক্যাপাবিলিটি বাড়ানো, দুটার দায়িত্বই আসলে আপনার। হ্যাঁ, ওকে। আরো দু একটা প্রশ্ন আছে। আমরা আমাদের লাইভের আর 10 মিনিট হয়তো বা আমরা লাইভে থাকবো, সো এর মাঝখানে আরো কিছু প্রশ্ন আসলে সবগুলো একসাথে আরেকবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এর বাইরে সো আমরা একটু কথা বরং আমাদের নিজেদের প্রোগ্রামিং কন্টেস্টের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে পারি। সো আই থিংক এখানে সবচেয়ে প্রবাবলি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স তন্ময়ের ওয়ার্ল্ড ফাইনালস এর এক্সপিরিয়েন্স প্রবাবলি হয়তো বা। সো তন্ময়, তোর ওয়ার্ল্ড ফাইনালস এর যে কোনো এক্সপিরিয়েন্স বা কিছু নিয়ে হয়তো একটু কথা বলতে পারিস। ওয়ার্ল্ড ফাইনালসের আই থিংক আমি যদি যখন স্মৃতিচারণ করি যে কিছু জিনিস স্পেশালি মনে পড়ে, যেমন মাইককে সামনাসামনি দেখা, তারপর ট্যুরিস্টকে সামনাসামনি দেখা। তো ট্যুরিস্টকে তো আসলে আমরা সবাই চিনি, কিন্তু তাকে সামনাসামনি দেখার আই থিংক আলাদা একটা এক্সাইটমেন্ট আছে। তো আর আর আরো কয়েকজনকে যাকে আমরা ফেসবুকে চিনি তাদেরকে সামনাসামনি দেখার সুযোগ হয়েছিল, যেরকম সুইস্ট্যাক। ইভেন টুরিস্টের সাথে আমি এক রাউন্ড টেবিল টেনিসও খেলেছিলাম, কিন্তু প্রবাবলি আমি হেরে গিয়েছিলাম। হ্যাঁ, আমি হেরে গেছিলাম, আমি শিওর মোটামুটি। আর এমনিতে কন্টেস্ট টাইমে আসলে খুবই প্রেসার কাজ করছিল, কারণ খুবই স্বাভাবিক, কারণ ওয়ার্ল্ড ফাইনালসের র্যাঙ্ক লিস্টের দিকে আসলে মানে বাংলাদেশের সবার চোখ থাকে অলমোস্ট। সো তখন অবশ্য এটা নিয়ে ওয়ারিড ছিলাম না, বাট নিজের মতো ফোকাস থেকে কন্টেস্টে ভালো করার ট্রাই করেছি। সো আমার একটা স্মৃতির মধ্যে একটা খারাপ স্মৃতি হচ্ছে যে আমি একটা জিওমেট্রি প্রবলেম মেলানোর ট্রাই করেছিলাম শুরু থেকে, কিন্তু শেষ পর্যন্ত এটা মেলাতে পারিনি। প্রবলেমটা আই থিংক হার্ড ছিল এবং আমার এক্স্যাক্টলি মনে নাই যে কতগুলো টিম সলভ করতে পেরেছিল, বাট এটা মনে আছে যে অনেকগুলো টিম আসলে স্ট্রাগল করেছিল। আর ওয়ার্ল্ড ফাইনালস আসলে একটা প্লে জোন টাইপেরও ছিল, যেখানে আপনার বিভিন্ন গেম ছিল, টেবিল টেনিসের কথা বললাম, জেঙ্গা ছিল, আরো ফুটবল ছিল। সো পুরা ট্যুরটা আসলে মানে, আর ওয়ার্ল্ড ফাইনালসটা ইউএসএ তে ছিল আর কি। সো আমি কখনো ইউএসএ তে যাইনি, সো ইউএসএ তে যাওয়াটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। দেন অনেক কিছু বিখ্যাত মানুষের সাথে দেখা হলো, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। দেন কন্টেস্ট দিতেও ভালো লাগলো, যদিও আমার জিওমেট্রি প্রবলেমটা সলভ করতে পারলে আরেকটু ভালো লাগতো। বাট ওভারঅল আই থিংক লাইক মনে রাখার মতো এই স্মৃতিগুলাই ছিল আর কি আমার কাছে।
ধন্যবাদ তন্ময়। তন্ময় টুরিস্টের পাশাপাশি আরেকজনের নাম বলেছে, সেটা হচ্ছে মাইক। কেউ যদি মাইককে না চিনে থাকেন, মাইক হচ্ছে কোড ফোর্সেস এর ক্রিয়েটর বলা যায়। কোড ফোর্সেস পুরো সাইটটা তৈরি করেছে একেবারে শুরু থেকে, যিনি, সে হচ্ছে মাইক মির্জা ইয়ানভ। সো আই গেস সেই মাইকের কথাই বলছিলি তন্ময়, তাই না? হ্যাঁ, রাইট, রাইট। ওকে। সো এরপরে স্বাক্ষরের কাছে একটু যাওয়া যায়। স্বাক্ষরকে আমি প্রশ্ন করতে চাই হচ্ছে 2017 সালে আইইউপিসি তে স্বাক্ষররা চ্যাম্পিয়ন হয়, রাইট? তো স্বাক্ষর তখন প্রবাবলি হুম। সেকেন্ড ইয়ার, তাই না? হুম। তো হ্যাঁ, সেটাই অ্যাকচুয়ালি আইওটির প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল কম্পিটিশন। তো সেখানে আসলে আইওটি বেশ মানে বলা যায় ডার্ক হর্সের মতো ছিল সেই আইওপিসি তে, কারণ আমরা সবাই তখন, আমি তখন ফোর্থ ইয়ারে পড়ি এবং ঢাকা ইউনিভার্সিটির বলা যায় তখন প্রথম দুইটা টিমের একটা টিমে আমি আছি। তো আমরা লাইক টপ টিম গুলো নিয়ে সবসময় গবেষণা করি বা আলোচনা করি। তো আইওটি টিমটাকে নিয়ে আমরা সবসময় ভাবতাম যে হ্যাঁ, টিমটা বেশ ভালো, কিন্তু এক্সপিরিয়েন্স একটু কম, যেমন স্বাক্ষর মাত্র সেকেন্ড ইয়ারে পড়ে তখন। তো মানে আমরা ভাবতাম যে হ্যাঁ, আইওটি বেশ ভালো করতে পারবে, কিন্তু ওই লাস্ট কন্টেস্টে যে ওরা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে যাবে, এটা আমরা কেউ আসলে কল্পনা করিনি। তো ডার্ক হর্সের মতো আসলে আইওটি সেটা বেশ ভালো করে, এবং প্রবাবলি স্বাক্ষর একটু তোমার সেই সময়ের এক্সপিরিয়েন্স বা কন্টেস্টের বলতে পারো। কন্টেস্টে তোমরা কি এটা নিয়ে, এই এক্সপেকটেশন নিয়ে গিয়েছিল বা এই টার্গেট ছিল যে তোমরা চ্যাম্পিয়ন হতে চাও? আচ্ছা, সত্যি বলতে গেলে আমরা মানে কখনো আর কি ভাবি নাই যে হলো আমরা চ্যাম্পিয়ন হবো, তখন মানে না হওয়া পর্যন্ত। তো এর আগে ধরেন ওটা হলো মেজর চ্যাম্পিয়নশিপ, আই মিন একটা মেজর কন্টেস্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ওটাই ফার্স্ট। সো এর আগে কখনোই এমন মনে হয়নি যে হচ্ছিল যে চ্যাম্পিয়ন হয়ে যাবে এত মানে। তখন আমি প্রায় সেকেন্ড ইয়ারে পড়ি, হ্যাঁ। এন্ড আমার টিমমেট ছিল জিকো ভাই, জুবাইরজামান জিকো এন্ড জাতিস খান। সো টিমে আমার রোল অনেকটা ছিল যে আচ্ছা, ইজি মিডিয়াম প্রবলেম গুলো আমার হলো কাজ হচ্ছে দ্রুত সলভ করে ফেলা, যাতে হচ্ছে জাতিস ভাই জিকো ভাই পরে লাস্টে হচ্ছিল হার্ডার প্রবলেম গুলো সময় দিতে পারে এন্ড পরে আমি কন্ট্রিবিউট করতে পারি। তো আমার রোলটা অমনই ছিল। সো ওই প্রবলেম কন্টেস্টটা এমন হয় যে দুইটা হ্যাশিং প্রবলেম আছে, এন্ড আমি আর জিকো ভাই তখন ওই সময়টায় প্রায় হ্যাশিং নিয়ে অনেক কিছু আর কি পড়াশোনা করতেছিলাম। তো জিনিসটা হয়ে যায় যখন একটা হ্যাশিং প্রবলেম আছে আমরা দ্রুত সলভ করে ফেলি, বিকজ আমরা ওই ধরনের প্রবলেম রিসেন্টলি সলভ করতেছিলাম। দেন পরে দেখি আরেকটা হ্যাশিং প্রবলেম। সো দেখা যায় যে আমরা সেম ওই হ্যাশিং এর আইডিয়া একটু ডিফারেন্ট করে আমরা আরেকটা হ্যাশিং প্রবলেম সলভ করে ফেলি। ওটা অ্যাকচুয়াল সলিউশন সম্ভবত ম্যানাকার দিয়েছিল, বাট আমরা হ্যাশ দিয়ে করে ফেলি। তো এটা দেখা যায় যে আমরা কন্টেস্টে আর কি আর্লি একটা ভালো একটা পজিশনে চলে যাই। দেন যেহেতু আমরা আর্লি কন্টেস্ট মানে কন্টেস্টে আর্লিটা আমাদের অনেক ভালো ছিল। তো শেষমেশ দেখা যায় যে আমরা হচ্ছিল 8টা প্রবলেম সলভ করে চ্যাম্পিয়নে ছিলাম। দেন লাস্ট আওয়ারে আমাদের একটা হলো আরেকটা কঠিন, মানে ওই প্রবলেম সম্বন্ধে একটাই সলভ হয়েছিল, এন্ড সেটা একটা মানে কি বলবো প্যাটার্ন এন্ড কেএমপি প্রবলেম ছিল, যেটা হচ্ছে আমরা কি প্যাটার্নটা বের করতে পারি, দেন জাস্ট ওটা ইউজ করে লাস্টে মানে 9টা প্রবলেম সলভ করি, সেকেন্ড টিম সম্ভবত 8টা প্রবলেম সলভ করেছিল। তো এভাবে আর কি আমরা ফার্স্ট টাইম আর কি আর হয়। সো কন্টেস্টের ব্যাপারে বলতে গেলে যে অ্যাকচুয়ালি আমরা ওই কন্টেস্টের আগে কোনো ভাবিনি যে আমরা আর কি এত ভালো করতে পারি, এন্ড ওই যে একটা কন্টেস্টের কনফিডেন্স পেয়েছিলাম, সেটা কিন্তু পরেও আরো অনেক হেল্প করেছে। তো যেমন দেখা যায় যে আমরা এরপরে হচ্ছিল ব্যাপস এর একটা অ্যাডভান্স ক্যাম্প হয়, সেখানে আমাদের টিমটা ভালো করে, আমরা সব ওখানে ফার্স্ট হই। দেন আইসিবিসি প্রিলিমিনারি রাউন্ড ছিল, সেখানেও আমরা চ্যাম্পিয়ন হই। তো দেখা গেছে যে আমাদের অ্যাকচুয়ালি যে আমরা তো বুঝছি যে আমাদের অ্যাকচুয়ালি পুরোটাই ছিল টিম এফোর্ট। দ্যাট মিনস আমরা ইন্ডিভিজুয়ালি কতটুকু পারি সেটা কিন্তু কতটা ম্যাটার করতো না। আমার যা রোল ছিল বা আমার সিনিয়রদের যা রোল ছিল, সবাই সেই রোলটা ঠিক মতো পালন করছিল। দ্যাটস ওয়াই আমাদের টিমটা যতটুকু না এক্সপিরিয়েন্স তার থেকে মানে মানে আমাদের বেস্ট দিতে পারছিলাম আর কি, আমরা যতটুকু পারি তার পুরোটুকুই দিতে পারছিলাম প্রায়। তো দ্যাটস ওয়াই ওই ইয়ারটাতে আমরা বেশ কয়েকটা কন্টেস্ট অনেকগুলো মানে অনেক ভালো ভালো করেছি, যেখানে হয়তো অনেকে ভাবনা করেনি যে আচ্ছা আইটি টিমটা ভালো করতে পারে। তো আর যেহেতু সেটা আমার জন্য সেকেন্ড ইয়ারে ছিল, তো তখন মানে আমার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা হ্যাঁ, আমি যেহেতু ভালো করতেছি, আমার টিম ভালো করতেছে, সো আই গেস আমার আরো কন্টিনিউ করা উচিত। এন্ড ওটার কারণে আর কি আমি প্রবলেম সলভিং এ আরো বেশি আগ্রহী হই, এন্ড আরো আরো অনেক বেশি প্রবলেম সলভ করার প্রতি আগ্রহী হই। এন্ড দ্যাটস ওয়াই মানে সেটা হচ্ছে আমার এফেক্ট দেখা যায় যে আমি মানে আমার পুরো কন্টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত অনেক প্রবলেম সলভ করছি। তো দেখা যায় সেটা হলো মানে ইজি হোক হার্ড হোক, ফার্স্টে তো বুঝতাম না যে হচ্ছে কি ধরনের প্রবলেম সলভ করা উচিত।
বাট যেহেতু জিনিসটা মজা লাগতো সো সলভ করে দিতাম আর কি জিনিসটা। সো হ্যাঁ, এই কন্টেস্টটা অবশ্যই আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। থ্যাংক ইউ স্বাক্ষর তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আম, আবির, তুমি তোমার প্রোগ্রামিং কন্টেস্ট কোনো একটা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে পারো বাই। আমি পার্টিকুলারলি একটা নিয়ে জানতে চাই। আম, তুমি 4 বছর ড্যাফোডিলে পড়ালেখা করেছো এবং কন্টেস্ট করেছো রেগুলারলি। সো তুমি যখন আন্ডারগ্রেড শেষ হওয়ার পরে তুমি যে ডিসাইড করলা যে না আমি প্রোগ্রামিং কন্টেস্ট করার জন্যই মাস্টার্সে হয়তো ভর্তি হতে চাই এবং 1 বছর বা 2 বছর ভালো মতো প্র্যাকটিস করতে চাই, তো সে সময় আসলে এই সিদ্ধান্তগুলো কিভাবে নিয়েছিল? আম, মানে আমার শুরু থেকে যেটা ছিল যে একটা জিনিস করলে সেটার স্যাটিসফ্যাকশনটা বা আমি নিজেকে যেখানে দেখতে চাইছিলাম সেই পজিশনে দেখতে না পেরে শেষ করাটা আসলে খুব একটা মানে পছন্দনীয় ব্যাপার না নিজের কাছে। আর আমার একটা সমস্যা ছিল যে আমার আসলে অনেক কিছুই ভালো লাগে, এন্ড ওই সব কিছু বাদ দিয়ে আমি হচ্ছে কাইন্ড অফ কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ফোকাস করছিলাম। ড্যাফোডিলে স্টার্টিং হিসেবে খুব কম রিসোর্স ছিল এন্ড আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তো এগুলার পরে দেখা গেল যে আমি এত কিছু বাদ দিয়ে সিপি করছি যে এটার আসলে যে এক্সপেকটেশনটা মানে অবভিয়াসলি আমি যা টার্গেট করতেছি সেটা হয়তো অনেক ক্ষেত্রে রিচেবল হবে না, বাট আমি আমার গুড ইনাফ চেষ্টাটা করে গেছি এই জিনিসটা ফিল পাওয়াটা জরুরি ছিল আমার জন্য। আদারওয়াইজ আমি আসলে মানে কি পাচ্ছি আসলে মানে এত এতগুলো সময় দিলাম, আর একটু সময় দেওয়ার সুযোগ আছে আমি দিচ্ছি না, এই জিনিসটা আসলে আমাকে খুব বাক করতেছিল। তো তখন আমি ভাবলাম যে ওকে, আরেক বছর চেষ্টা করা যায় যদি আহ, ভালো সুযোগ থাকে কোথাও। তো তখন দেখা গেল যে আমি এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, শোভন ভাইয়া। তো উনি আর কি বললো যে আইআইটিতে তো সিনিয়ররা সব বের হয়ে গেছে, তো ওখানে হয়তো ওরা ইন্টারেস্টেড থাকতে পারে, কথা বলে দেখতে পারো। তো তখন আর কি স্বাক্ষরের সাথে কথা হইলো, ওরা বললো যে ওরা ইন্টারেস্টেড এন্ড আমি অপরচুনিটি খুঁজতেছি। তো তখন দেখা গেল যে আমি চেষ্টার জন্য ডিটারমাইন্ড হইতে পারলাম। আদারওয়াইজ আমি আসলে একরকম বেশ চাপ দিয়ে গেছি যে কি করব বুঝতেছি না, বাট সুযোগ আসে আমি ওই সুযোগটা নেয়ার চেষ্টা করছি আর কি। মানে আমার খিদাটা মেটানো, যেখানে হ্যাঁ, যেতে এটা চাই আসলে সেখানে বেশ যাওয়ার মানে চেষ্টাটা করে যাওয়া। এটা আসলে বেশ বড় একটা সিদ্ধান্ত যে হ্যাঁ আমি শুধুমাত্র প্রোগ্রামিং কন্টেস্ট করার জন্যই আমি আন্ডারগ্রেড পাশ করে কোনো জবে না ঢুকে আহ একটা মাস্টার্সে ভর্তি হচ্ছি বা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছি। এবং আমি নিজেও আসলে এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি বলা যায়। কারণ 2017 সালে আমি আন্ডারগ্রেড পাশ করি এবং এরপর 18 সালে আমি পুরো 1 বছর কোনো জবে ঢুকি না, এবং 1 বছর বলা যায় প্রায় পুরো টাইমই আমি অফিস করার মতো প্রোগ্রামিং কন্টেস্টে প্র্যাকটিস করতাম। তো সেটাই ছিল আসলে আমি সবচেয়ে বেশি শিখেছি যে বছর। এবং আমার সবসময় ইচ্ছা ছিল যে ভার্সিটির একাডেমিক কাজকর্মের পাশাপাশি প্রোগ্রামিং কন্টেস্ট করা বেশ কঠিন, এবং একাডেমিক্সে ভালো করা বা অ্যাটলিস্ট মোটামুটি ভালো করার পাশাপাশি বা সময় দেওয়ার পাশাপাশি কন্টেস্টেও যথেষ্ট ভালো করা অনেক টাফ। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি সবসময় দুটো জিনিসের মাঝখানে আটকা পড়ে আছি, একটা জিনিসে ফোকাস করতে পারতেছি না। তো আমার মনে হলো যে আমার শেষ একটা বছর আছে এবং আমি মাস্টার্সে এই একটা বছর জাস্ট প্রোগ্রামিং কন্টেস্ট সিরিয়াসলি করতে চাই। তো এটা চিন্তা করে আমি 18 সালের শুরুতে মাস্টার্সে ভর্তি হই এবং তারপর পুরো 1 বছর প্র্যাকটিস করি। তানজির, আমরা তোর ভাঙা হাত নিয়ে কন্টেস্টে চ্যাম্পিয়ন হওয়ার গল্প জানতে চাই। আমার মনে আছে এটা। আমি ভাইকে কন্টেস্ট শেষে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আপনি মানে ভাঙা হাত নিয়ে কন্টেস্ট কিভাবে দিলেন। আচ্ছা, তো আচ্ছা আমি তাহলে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আম, আমার প্রোগ্রামিং কন্টেস্টে আমি হচ্ছে 2বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হই, 2বারই 2018 সালে, এবং একই টিম নিয়ে তন্ময়, শাহেদ ভাই এবং আমরা 3জন হচ্ছে গিয়ে একটা টিম ছিলাম। তো আমরা সেটা প্রথমবার চ্যাম্পিয়ন হই প্রবাবলি 2018 মাঝে। তার 1-2 মাস পরেই ছিল হচ্ছে এনসিপিসি। তো এনসিপিসি বলা যায় যে আইসিপিসির পরে সবচেয়ে প্রেস্টিজিয়াস কন্টেস্ট,
এবং অবশ্যই আমাদের টার্গেট ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব সেখানে, সেটা টার্গেট নিয়ে আমরা এনসিপিসি তে যাচ্ছি। তো এনসিপিসির আগে প্রচুর প্র্যাকটিস, সবকিছু ভালো মতো চলছে। তো করলাম টরলাম, প্র্যাকটিসেও বেশ ভালোই ফর্মে আছি। তো আমাদের মানে এই আশাটা আছে যে আমরা যদি আমাদের কেপাবিলিটি অনুসারে পারফর্ম করি, দেয়ার ইজ আ গুড চান্স যে আমরা চ্যাম্পিয়ন হয়তো হতে পারবো। তো এনসিপিসি ছিল হচ্ছে উত্তরাতে একটা ইউনিভার্সিটি IUBAT তে। তো আমি থাকি মোহাম্মদপুরে, উত্তরা যাওয়া আসলে অনেক দূরের রাস্তা। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা সবাই একসাথে যাব, কন্টেস্টেন্টরা একটা লাইক মানে গাড়ি, তন্ময়ের গাড়িতে প্রবাবলি আমি, শাহেদ ভাইয়া, তন্ময় যাবো, এরকম একটা প্ল্যান ছিল। তো সকালবেলা একেবারে ভোর 5টার সময় ঘুম থেকে উঠলাম। সারা রাতে লাইক 1-2 ঘন্টা হয়তো ঘুম হয়েছে, লাইক এক্সাইটমেন্টে, নার্ভাসনেসে। 5টার সময় ঘুম থেকে উঠার পরে যেটা হলো সেটা হচ্ছে যে আমি জাস্ট আড়মোড়া ভাঙছি, এবং হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম যে আমার শোল্ডার বা কাঁধের হচ্ছে হাড়টা মানে সরে গিয়েছে। এটাকে বলে হচ্ছে, এটা একটা মানে মেডিকেল টার্ম আছে, এটাকে বলে শোল্ডার ডিসলোকেশন। তো মানে এটা আমার আসলে জেনেটিক্যালি কোনো একটা প্রবলেম ওর সামথিং, যে আমি আসলে আমার শোল্ডারে এই জায়গাটা খুবই উইক। সো অল্প যে কোনো আহ ঘটনাতেই এই জিনিসটা, এই শোল্ডার ডিসলোকেশনের সমস্যাটা আমার মাঝে মাঝে হয়। বাট সমস্যাটা হচ্ছে এইটা, যে এত অল্পতেই এরকম আসলে কখনো হয় না এর আগে। তো শোল্ডার ডিসলোকেট হয়ে গেছে, আমি বুঝতে পারলাম প্রচন্ড ব্যথা হচ্ছে। সমস্যা হচ্ছে যে তারপরে জিনিসটা ঠিক হচ্ছে না। তো আমি নিজে নিজে কিছুক্ষণ ঠিক করার চেষ্টা করলাম, জিনিসটা ঠিক হচ্ছে না। তো তখন মানে বাসায় বাবা মা আছে, তো বাবা মা আমার অবস্থা দেখে আমাকে তখন হাসপাতালে নিয়ে গেল। তো আমি কন্টেস্ট করা বাদ দিয়ে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে যাই, সেখানে ডক্টর হচ্ছে গিয়ে ঠিক করলো। শোল্ডার ডিসলোকেশন ঠিক করা আসলে খুব কঠিন কিছু না, বাট ঠিক করার সময় আসলে বেশ মানে ব্যথা হয়, এবং মানে কিছু লিগামেন্ট একটু ছিঁড়ে যায় বা টিয়ার হয়, অনেক ব্যাপার স্যাপার। তো সেটা ঠিক করার পরে ডক্টর হচ্ছে আমাকে এমন ভাবে হাতটাকে প্রোটেক্টিভ একটা দিয়ে বেঁধে দিল যে আমি হাত মুভ করতে পারবো না। তো এর মাঝখানে তন্ময় আর শাহেদ ভাই তো আমাকে কন্টিনিউয়াস ফোন করতেছে যে তানজিদ তুমি কই। আমি হাসপাতাল যাওয়ার পথে একবার ফোন ধরছি, ধরে বলছি যে আপনারা দুজন চলে যান, আমি আলাদা আমাদের অন্য গাড়িতে আসতেছি, আপনারা দুজন চলে যান কন্টেস্টেন্ট। তো আমি হাসপাতালে যখন, তখন হচ্ছে ডক্টর বললো যে হ্যাঁ তুমি এখন 15 দিনের বেড রেস্টে থাকবা, কোনো উল্টাপাল্টা কাজ করবা না। তো আমি ডক্টরকে বললাম যে আমার আজকেই আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে, এবং আমার জাস্ট এইটুকু দরকার যে আমি যদি কিছু না পারি, আমি জাস্ট ওইখানে যে বসে থাকবো, মুখে কথা বলবো, আমার হাত ইউজ করা লাগবে না। সো ডক্টর ফার্স্টে রাজি হয় না, পরে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি সেটা করতে পারো। তখন আমি বললাম যে আচ্ছা এখন কি আমার হাতটা অল্প একটু ইউজ করা পসিবল। ডক্টর খুবই বিরক্ত, যে লাইক খেতে দিলে বসতে চাই টাইপের, সরি বসতে দিলে খেতে চাই টাইপের অবস্থা। বাট তারপরে ডক্টর বলে যে ঠিক আছে, বাট তুমি ওটা মানে প্রোটেক্টিভ যে ব্যান্ডেজটা লাগানো আছে ওটা খুলতে পারবে না, বাট এমনি কিবোর্ডে টাইপ করতে পারবে যেটুকু পারো ওইভাবে। তো আমি তারপর ওইভাবে করে কন্টেস্টে গেলাম। যাওয়ার পরে লাইক কন্টেস্ট শুরু হওয়ার হয়তো 15-20 মিনিট আগে পৌঁছাইলাম, এবং শাহেদ ভাই আর তন্ময় আমাকে দেখে লাইক খুবই হা হয়ে গেল, বাট কেউই সেটা এক্সপ্রেস করলো না। এবং আমি বললাম যে না কিছুই হয় না, কোনো সমস্যা নেই, কন্টেস্ট করি চলেন। তো কন্টেস্টে বসলাম, এবং সেটা আসলে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট কন্টেস্ট ছিল। আমরা 7টা প্রবলেম সলভ করেছিলাম, সেকেন্ড টিমও প্রবাবলি 7টা প্রবলেম সলভ করেছিল, এবং টাইম পেনাল্টিতে আমরা আগিয়েছিলাম। এবং আমি 2টা প্রবলেম কোড করে হেল্প, মানে 2টা প্রবলেম অ্যাকচুয়ালি কোড করতে পারি সেবার, বাট 2টা প্রবলেমই মোটামুটি ইজি টাইপের প্রবলেম ছিল। বাট যেটা ছিল ডিসাইডার প্রবলেম, যে প্রবলেমটা সলভ করে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সেটার মেইন আইডিয়াটা শাহেদ ভাই বের করেছিল, কিন্তু একটা জায়গায় শাহেদ ভাই আটকে গিয়েছিলেন, যে একটা জায়গায় মডুলার এক্সপোনেনসিয়েশন বা কিছু একটা করা লাগতো, যেটা আবার প্রাইম নাই, এরকম অনেক ঝামেলা। তো সেটা শাহেদ ভাইয়া কোনোভাবে পারতেছিলেন না। তো তন্ময় কিছুক্ষণ ট্রাই করলো, তারপর পারলো না। তখন আমি হচ্ছে জিনিসটা দেখে আমার মনে পড়লো যে এই জিনিস তো শান্ত ভাইয়ের বইতে লেখা আছে কেমনে করা লাগে। শান্ত ভাইয়ের একটা অ্যালগোরিদমের বই আছে, যেটা আমি পড়েছিলাম লাইক সেকেন্ড ইয়ারে থাকতে। তো সেই যে 4 বছর আগে আমি একটা জিনিস পড়ছিলাম, আমার জাস্ট মাথায় আছে যে হ্যাঁ এই জিনিসটা তো এইভাবে করা যায়। তো আমি তখন শাহেদ ভাইকে বললাম যে হ্যাঁ এটা তো এই যে এরকম এরকম এইভাবে করা যায়। তখন শাহেদ ভাই বলে ওয়াও, মানে আইডিয়াটা এত সিম্পল যে যে কেউ বললেই মনে হবে যে হ্যাঁ এটা তো পারার মতো। কিন্তু আগে থেকে জানা না থাকলে এটা কাম আপ করা খুবই কঠিন, এই আইডিয়াটা নিজের থেকে। তো আমি আগে থেকে জানতাম, এবং আমার মাথায় কোনো এক জায়গায় ছিল যে লাইক 4 বছর আগে আমি এটা পড়ছি অর সামথিং, বাট আমার মাথায় আছে যে এই জিনিসটা এভাবে করে, দেখে আমার মনে হলো যে আচ্ছা এটা এরকম। তো তারপরে শাহেদ ভাই ওটা করে ফেললো, এন্ড দেন আমাদের 7 নম্বর প্রবলেম সলভ হলো, এবং আমরা 8 নম্বর প্রবলেমেরও বেশ কাছাকাছি ছিলাম। তন্ময় একটা জিওমেট্রি প্রবলেম ট্রাই করতেছিল, এবং সেটাতেও আমি তন্ময়কে হেল্প করতেছিলাম, বাট শেষ পর্যন্ত আমরা দুজন ওটা সলভ করতে পারিনি। সো ওইটা ছিল আমার লাইক
এনসিপিসি তে চ্যাম্পিয়ন হওয়ার গল্প, এবং প্রবাবলি ওটা আমার প্রোগ্রামিং কন্টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বিগেস্ট অ্যাচিভমেন্ট। দুইটা কারণে, কারণ এনসিপিসি ইজ এ প্রেস্টিজিয়াস কন্টেস্ট, এবং 2 নাম্বার হচ্ছে আমরা তিনজনই লাইক মানে আমরা খুবই ম্যাচিউরড ভাবে সেদিন সবকিছু হ্যান্ডেল করেছি। মানে আমি নিজে অনেক কিছু ভালো হ্যান্ডেল করেছি আই গেস, বাট আমার টিমমেটরা যে আমাকে ওই অবস্থায় দেখে একটু ডিমোটিভেটেড ফিল করে নাই, এবং তারা দুজনেই লাইক হ্যাঁ ওটা কোনো ব্যাপার না, আমরা এখন নর্মালি করি। সো ওইভাবে করে কন্টেস্ট করতে যে আমরা চলে গেলাম, সেই মানসিক শক্তিটাও আসলে একটা বড় ব্যাপার ছিল। সো এই তো, এটা হচ্ছে এনসিপিসি 2018 ঢাকা ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপের গল্প। ওকে, সো আই গেস আমরা আমাদের লাইভের প্রায় শেষে চলে আসছি। সো প্রবাবলি আর 2-1টা প্রশ্ন ছিল, সেটার অ্যান্সার আমরা দেই নাকি? Sure. সো সজীব দাস প্রশ্ন করেছিলেন যে বিগিনার কোর্সে কি কোড ফোর্সেস এর প্রবলেম সলভিং নিয়ে আইডিয়া দিবেন? হ্যাঁ, আমরা অবশ্যই দিব, এবং এটা নিয়ে আমরা কথা বলেছিও। সি প্লাস প্লাস পারলেও প্রবলেম সলভ করতে পারি না। বিগিনার কোর্সে আমাদের টার্গেট এটাই যে প্রোগ্রামিং এ বেসিক পারি, কিন্তু প্রবলেম সলভিং যদি কিছুও না পারি, সেটা কিভাবে শুরু করা যায় বা কিভাবে শেখা যায় সেটাই আমরা ফোকাস করব। সো ইট ইজ পারফেক্টলি ফাইন আপনি যদি প্রবলেম সলভিং এ কিছুই না পারেন, সেটাই আমরা বিগিনার কোর্সে শেখাবো। আরেকজন প্রশ্ন করেছিলেন ইমরান মুন্না, what type of math needed for competitive programming? How can I improve my math weakness? ইন জেনারেল প্রোগ্রামিং এ ম্যাথ আসলে বেশ কাজে লাগে, কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অনেক বেশি কাজে লাগে। এবং আমাদের কোর্সে বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট সবগুলোতেই ম্যাথে আমরা বেশ বড় একটা সময় দিয়ে রেখেছি। সো এটার আসলে আমার কাছে মনে হয় প্র্যাকটিস ছাড়া কোনো উত্তর নেই। আপনার প্র্যাকটিস করতে হবে। এখন আপনি প্র্যাকটিস কিভাবে করে আপনার ম্যাথের উইকনেস কে কাটাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। যেমন আমি পার্সোনালি ব্লগ পড়তে ভাল লাগতো, বই পড়তে ভাল লাগতো, আমি ম্যাথের উপরে বই পড়তাম। আমার নিজের কাছে আমি পার্সোনালি ফিল করি যে আমি ম্যাথে খুবই উইক ছিলাম কন্টেস্টেন্ট হিসেবে। তো আমি এই কারণে ম্যাথের উইকনেস কাটানোর জন্য অনেক প্র্যাকটিস করার ট্রাই করতাম। সো বই পড়তে ভাল লাগতো, বই পড়তাম, বাট আলটিমেটলি প্রবলেম সলভ করা ছাড়া আসলে কোনো ই নেই। প্রবলেম সলভ করতে হবে, এডিটোরিয়াল পড়তে হবে, অন্যরা ম্যাথের প্রবলেম কিভাবে চিন্তা করে সেটা দেখতে হবে, এভাবে করে আসলে উইকনেসটা কেটে যায়। আমি একটা জিনিস অ্যাড করতে চাই। আই থিংক ম্যাথমেটিক্স এর কনসেপ্ট গুলা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে সমস্যা হয়। যেমন আমি যখন স্কুলে ছিলাম তখন এই গাণিতিক আরোহ পদ্ধতি বলে একটা চ্যাপ্টার ছিল, যেটাকে আসলে ইংলিশে বলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তো আমি প্রথমে সেই টপিকটা আসলে না বুঝে কাইন্ড অফ মুখস্থ করছি, বাট দেন অ্যাগেন আমি লেটার বড় হয়ে যখন অ্যাকচুয়ালি জিনিসটা বোঝা শুরু করছি বা বুঝলাম জিনিসটা আসলে কিভাবে কাজ করে, তখন আসলে আমি খুবই অ্যামেজড ছিলাম। এবং আই থিঙ্ক আমার এখন পর্যন্ত আমি যত লাইক প্রবলেম সলভিং প্যারাডাইমের সাথে আমার পরিচয় হয়েছে, এর মধ্যে ইন্ডাকশন আমার অন্যতম ফেভারিট একটা টপিক। কিন্তু এই একই জিনিসটা আমি স্কুলে থাকতে অনেক বেশি হেট করতাম, কারণ আমার মনে হতো জিনিসটা মেক সেন্স করে না। সো আমার মনে হয় যে একটা টপিকের বেসিক কোর জিনিসটা পুরোপুরি বুঝাটা খুব ইম্পর্টেন্ট। সো এভাবে এভাবে আই থিঙ্ক উইকনেস কাটে। আপনি যদি একটা জিনিস ভালো করে বুঝেন, আপনি জিনিসটা আসলে আপনার জন্য ইজি হয়ে যাবে। এই তো। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন নিয়ে তন্ময় যেটা বললো বা গাণিতিক আরোহ পদ্ধতি নিয়ে, এটা আসলে আমার নিজেরও ফিলিংস যে স্কুল কলেজে থাকতে আমার কাছে মনে হতো এটা পুরোটা ভুয়া একটা জিনিস, কিন্তু আমি যখন প্রথম ভালো মতো ইন্ডাকশন জিনিসটা বুঝতে পারলাম, আমার কাছে মনে হয়েছে যে লাইক ওয়াও, এটা খুবই একটা ওয়াও একটা জিনিস। সো নেক্সট কোশ্চেনটা কাইন্ড অফ সিমিলার। অন্য কেউ কি, মানে আমি বাদে অন্য কেউ কি রিপ্লাই দিতে চান এই প্রশ্নটার? আবির, স্বাক্ষর, তন্ময়? আমি বলবো প্র্যাকটিস, অ্যালগরিদম শেখার প্র্যাকটিস, বেসিক্যালি এটাই সিক্রেট। আর হার্ড ওয়ার্ক, কনসিস্টেন্টলি প্রবলেম হার্ড ওয়ার্ক করা ইম্পর্টেন্ট আর কি। কারণ আমি তো যা মনে হচ্ছে যে আমি প্রথম থেকে হলো অনেক কিছু শিখছি, বাট হলো দেখা গেছে যে তা শিখলেই হয় না জিনিসগুলো। অনেক ধরনের প্রবলেম দেখা লাগে যে হচ্ছিল সলভ করতে হয়। মানে একটা টপিক শেখার পর দেখা যায় যে ওই টপিকেরই অনেক মানে অনেক ধরনের প্রবলেম থাকে, মানে তো চিন্তার বাইরে। তো এক এক ধরনের টাইপের সাথে পরিচিত হলে আর কি, যদি আমি এডিটোরিয়াল বা সলভ করে জিনিসটা জানি, তাহলে দেখা যায় যে পরে সিমিলার আইডিয়া গুলাই পরে আর কি আসে। মানে জিনিসটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে ওই এক্সপিরিয়েন্সটা পরে কাজে লাগানো হয় আর কি। তো অনেক পর বেশি প্রবলেম সলভ করলে দেখা যায় যে পরে ওই আইডিয়া গুলো কমন পড়ে। সো কন্টেস্ট টাইমে যে দেখা যায় যে আচ্ছা আমি ওরকম একটা আইডিয়া ছিল আমার, আমি ওরকম দেখছিলাম আর কিছু হয়, তো একটা ট্রাই নিতে পারি।
আচ্ছা, সেটা তো কনফিডেন্স বাড়াবে। আমি কিছু অ্যাড করতাম। অনেক সময় দেখা যায় যে একটা প্রবলেম আমরা ইনাফ অ্যাপ্রোচ করার মানে ইনাফ চেষ্টা করার আগে অনেক সময় সলিউশন বা এডিটোরিয়াল দেখে প্রবলেম শিখে ফেলি। এটার কিছু নেগেটিভ সাইড আছে। আম, আপনি যেহেতু কনফিডেন্স বাড়ার ব্যাপারে জিজ্ঞেস করলেন, এই ক্ষেত্রে একটা জিনিস আপনি নোট রাখতে পারেন যে আপনি যখন একটা জিনিস ইনাফ চেষ্টার পরে শিখতে যাবেন, তখন যেটা হবে যে আপনি যা যা ভুল করছেন, যা যা ঠিক করছেন, এটার একটা নোট রইতেছে। আপনি শিখতেছেন আলটিমেটলি, বাট আপনি যখন শিখতেছেন তখন আপনি কয়েকটা পয়েন্ট পাচ্ছেন যে আপনি এই এই অবজারভেশন গুলো কারেক্ট করছিলেন, আপনার এই এই জায়গায় ভুল ছিল। সো আপনি যে যে জায়গায় কারেক্ট ছিলেন, এই অবজারভেশন গুলা কিন্তু আপনাকে কনফিডেন্সে একটা ভালো রকম ব্যাকআপ দেয়। আপনি ইন ফিউচার একটা প্রবলেম অ্যাপ্রোচ করতে গেলে আহ, নিজেকে ইনাফ টাইম দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি জানেন যে আপনি চেষ্টা করে এক্স্যাক্টলি ফাইনালি এসি করতে না পারলেও একটা গুড এক্সটেন্ট পর্যন্ত আপনি নিজের কারেক্ট অবজারভেশন নিয়ে সময় দিতে পারেন। এন্ড এটা আপনি একটা কন্টেস্টে যখন আননোন একটা প্রবলেম নিয়ে বসবেন, তখন এই জিনিসটা কিন্তু আপনাকে সার্ভ করবে। আপনি প্রবলেমটা অনেক সময় এরকম হয় যে একটা প্রবলেম অ্যাপ্রোচ করবো এই সাহসী হয় না প্রবলেম স্টেটমেন্ট পড়ে। সো এটা আপনি যে ভাবার জন্য বা একটা প্রবলেম অ্যাটাক করার জন্য মাইন্ডসেটটা রাখবেন বা কনফিডেন্সটা গেইন হবে, এটা কিন্তু এখান থেকে অনেকটাই আসে। সো ইনাফ চেষ্টা করলে আই থিঙ্ক এটা আস্তে আস্তে চলে আসবে, এন্ড ইভেনচুয়ালি আপনি লার্নিং যেটাকে বলে বা প্রবলেম অ্যাপ্রোচ করার ওয়ে গুলা কিভাবে গেইন করবেন বা শিখবেন, এই জিনিসগুলো আস্তে আস্তে এমনিতেই চলে আসবে। আই থিঙ্ক এটা অ্যান্সার করে কিছুটা। ওকে, সো এটারই রিলেটেড একটা কোশ্চেন এটা, যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম আই শুড স্পেন্ড বিফোর লুকিং আপ দ্য টিউটোরিয়াল। সো এটা আসলে আমার ধারণা এক একজন এক একভাবে উত্তর দিবে। সো আবির, বলতে পারো তোমার কি মনে হয়? এটার উত্তর কিভাবে দিব? এটা তো আমি ইভেন কিন্তু অনেক ক্ষেত্রে এরকম যে প্রবলেমটা যেরকম সেটার উপর ডিপেন্ড করে টাইম ঠিক করতে হচ্ছে। যে এই প্রবলেমটা আমি জানি যে এটা আমার চেষ্টা করলে প্রবলেম সলভ হয়ে যাবে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমার কনফিডেন্স যাতে বাড়ে সেজন্য আরেকটু বেশি সময় চেষ্টা করা। এমন যদি হয় যে একটা প্রবলেম একদম ওভার দ্য টপ চলে যাচ্ছে, যেটা কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতেছি না, সেক্ষেত্রে ডিসিশন দুই রকম হয় যে আমার হাতে কি সময় আছে, ইন দ্যাট কেস আমি ওই টপিকটা আর একটু ভালো ইন ডিটেলস জানতে চাই বা দেখতে চাই, এন্ড সেটা নিয়ে আমি আরো কিছু প্রবলেম সলভ করব। সো এই ক্ষেত্রে আমি বলতেছি যে আরো অনেক সময় আমার হাতে আছে, and সেটা আমি দিচ্ছি। সো এটা একটা জিনিস, বাট সেটা একদম নিউ ছিল আমার কাছে, সো আমি সময় বেশি নিচ্ছি। আর যেটা একদমই পারি বা এরকম হচ্ছে যে এটা আমার পারার কথাই ছিল, আমি পারতেছি না, ইন দ্যাট কেস আমি জানি না যে এটা আসলে কিভাবে হ্যান্ডেল করা যায়। আহ, অনেক ক্ষেত্রে এরকম হয় যে ওই মানে আলটিমেটলি এটাই যে প্রবলেম স্পেসিফিক, সেটা আমার পার্সপেক্টিভে বা আমার এক্সপিরিয়েন্সে কোন লেভেলে আমি জাজ করতেছি একটা প্রবলেমকে, সেটার উপর টাইমটা ডিসাইড করা যায়। আই থিঙ্ক এটার হ্যাঁ, এক্সাক্ট অ্যান্সার নাই। ইন জেনারেল কেউ অ্যান্সার দিতে চাইলে আই থিঙ্ক সেটা সেও বলবে যে এটা আমি যেরকম ভাবতেছি তোমার ক্ষেত্রে সেম হবে না, এরকম হবে। এটা আসলে প্রবলেম টু প্রবলেম, পার্সন টু পার্সন, টাইম টু টাইম ভ্যারি করবে। তো এটা আসলে নিজেরই মানে কাইন্ড অফ ট্রায়াল এন্ড এরর করে বুঝতে হবে যে কতটুকু টাইম নিলে আমার জন্য এটা বেস্ট হয়। একটা প্রবলেম না পারলেই সাথে সাথে সেটা ট্রাই করা, যে মানে এডিটোরিয়াল পড়া যেমন ভালো না, একই সাথে একটা প্রবলেম পারলাম না তারপর 6 মাস ধরে এডিটোরিয়াল পড়লাম না, সেটাও আসলে ভালো না। তো আমার আসলে কতটুকু টাইম দেওয়া লাগবে এটা আমার নিজেরই ট্রায়াল এন্ড এরর করে বুঝতে হবে, যে হ্যাঁ এবার একটু বেশি সময় দিয়ে ফেলেছি, আর একটু আগে দেখলে মনে হয় ভালো হতো, এবার একটু বেশি তাড়াতাড়ি দেখে ফেলেছি, আমি মনে হয় একটু ট্রাই করলে হয়তো পারতাম। তো এটা আসলে ট্রায়াল এন্ড এরর প্রসেস। সো এরপরে প্রশ্ন ছিল যে ভাইয়া, অ্যালগরিদমে স্ট্রং হওয়ার জন্য কার বইটা সবচেয়ে ভালো, যেন প্রবলেম সলভিং খুব ইজিলি করা যায়? আম, কারো কি মাথায় ইনস্ট্যান্ট কোনো বইয়ের নাম আছে? আইগেস এটা হলো মানে সে কি ধরনের জিনিস মানে পড়তে চায় বা শিখতে চায় তার উপর ডিপেন্ড করে। যেমন সে যদি একেবারে বিগিনার হয়, দেন তামিশা সুবিন ভাইয়ের বইটা অনেক ভালো। তারপর সে যদি কিছু জানে, তাহলে আই গেস শান্ত ভাইয়ের একটা বই আছে। তো ওইটা আই গেস ওখানে অনেক কিছু আছে, হুম, মানে একটা বিগিনার থেকে অ্যাডভান্স অনেক কিছু আছে। এছাড়া আমি নর্মালি হচ্ছে কোড ফোর্সেসে, মানে যারা আর কি মানে রেগুলার কন্টেস্ট করে তারা হয়তো কোড ফোর্সের ব্লগ আছে অনেক, ওগুলা পড়ে দেখতে পারে। আমি নর্মালি কোড ফোর্সের ব্লগই ফলো করতাম। তো ওখান থেকে মনে হতো জিনিসগুলো আচ্ছা অনেক কিছু জানা যায়, ওখানে কমিটি মানুষের থেকে অনেক আইডিয়া
শেয়ার করে, তো ওগুলো থেকে অনেক কিছু শেখা হতো আমার। তো বই বাদেও আর কি আমি একটু ব্লগ খোলা সাজেস্ট করবো। আমি মানে একটা জিনিস মূল অ্যাড কথা করি। হচ্ছে যে আমি কি নিতে চাচ্ছি সেটা যদি আমি ঠিক মতো জানি, তখন সেই স্পেসিফিক কোয়েশ্চেনটা করলে একটা বই রেকমেন্ড করা ইজি হুম অনেকটা। হুম হুম। আর আরেকটা জিনিস হচ্ছে যে কিছু বই এরকম আছে যে জাস্ট অনেক টপিক কভার করবে বা ইন্ট্রোডিউস করবে এরকমও থাকে। সেটা অনেক ক্ষেত্রে ভালো, অনেক ক্ষেত্রে এই সময় দরকার এই সময় দরকার না এরকম চলে আসে। সো স্পেসিফিক একটা কনটেক্সট যখন আপনি দিবেন তখন দেখা যাবে যে ইজিলি একটা বই রেকমেন্ড করা যায়। বাট ওভারঅল কোনো বই মানে বই কমপ্লিটলি স্ট্রং বা সেটা দেখে সবকিছু হয়ে যাবে, বা সিপিতে শুরু থেকে শেষ পর্যন্ত ওই বই দেখলেই হয়ে যাবে, এই জিনিসটা আসলে বলা খুবই টাফ। বাট আমি একটা বই রেকমেন্ড করতে পারি, ওটা হচ্ছে স্টিভেন হালিম অ্যান্ড ফিলিক্স সালিমের কম্পিটিটিভ প্রোগ্রামিং ভার্সন আছে, রিসেন্টলি মেবি 4 বের হয়েছে। তো এটাতে দেখা যায় যে টপিকের ইন্ট্রোডাকশনটা অনেক টপিকের হয়ে যায়। সো এটা আপনি শুরু থেকে রাখতে পারেন, কি কি টপিক আসে, রেয়ার টপিক কিরকম, সেই ডিফারেন্সটা ওখানে দেয়া আছে। এন্ড ওই বইটার ইন্টেনশন ছিল শুরু থেকে শেষ পর্যন্ত এই জিনিসগুলো কভারেজ দেয়া। বাট এই মুহূর্তে নতুন যেসব প্রবলেম আসতেছে বা যেসব রেয়ার প্রবলেম আমরা আসতে দেখি, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ওই বইতে সব টপিক কভারেজটা হয় না। এন্ড সিএফ ওই ক্ষেত্রে অনেকটা হেল্পফুল। সো আমরা যখন জানবো যে আমরা কি চাচ্ছি, তখন একটা ফিক্সড বই বা ব্লগ সাজেস্ট করা যায়। সো আপনি যখন বুঝতেছেন যে আমি এই জিনিস শিখতে চাই, তখন আপনি এই কোয়েশ্চেনটা মানে জিজ্ঞেস করলে বেটার হবে, আই থিঙ্ক। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমার মনে হয় আপনার আসলে আশা করা উচিত না যে আপনি একটা প্রবলেম খুব ইজিলি সলভ করতে পারবেন। কারণ যেই প্রবলেম আপনি খুব ইজিলি সলভ করতে পারেন সেখান থেকে আসলে শেখার কিছু নাই। মানুষ আসলে তখনই শিখে, তখনই ইমপ্রুভ করে যখন সে ঠেকে। তো আপনার আসলে মানে এক্সপেক্ট করা উচিত যে আপনি একটা প্রবলেম সলভ করতে আপনার কষ্ট হবে, হয়তো 1-2 ঘন্টা কষ্ট হবে, বাট তারপর আপনি আলটিমেটলি পারবেন। খুব বেশি কঠিন প্রবলেম সলভ করতে গেলে আবার মানুষ ডিমোটিভেটিং হয়। সো বেসিক্যালি মেইন অ্যাডভাইসটা হচ্ছে যে আপনাদের যে কমফোর্ট জোন, সেই কমফোর্ট জোনের একটু বাইরে যেয়ে প্রবলেম সলভ করাটা আই থিঙ্ক সবচেয়ে বেশি অপটিমাল। ওকে। তো হ্যাঁ, থ্যাংক ইউ আবির আর তন্ময়। আমরা হচ্ছে স্টিভেন হালিমের বই আর শান্ত ভাইয়ের বই, দুটো বইয়ের নাম কমেন্টে লিখে দিয়েছি। তো শান্ত ভাইয়ের বইটা বাংলায় লেখা, এবং সেটা প্রবাবলি না, আমি দুটো বই মোটামুটি ভালো মতোই পড়েছি। স্টিভেন হালিমের বইয়ের চেয়ে শান্ত ভাইয়ের বইটা আরেকটু টাফার, এবং আরেকটু বলা যায় বেশ কিছু অ্যাডভান্স টপিক ওখানে টাচ করে। স্টিভেন হালিমের বইটা তার চেয়ে একটু বিগিনার লেভেলের জন্য প্রবাবলি অ্যাপ্রোপ্রিয়েট। সো আপনি দুটো বই পড়ে দেখতে পারেন যে কোন বইটা ভালো লাগে ওর সামথিং। সো আর আমাদের আসলে ইসের টাইম প্রায় শেষ। সো আর এক দুটো কোশ্চেন আছে, সেটা অ্যান্সার দিয়ে আমরা শেষ করে ফেলি। সো আই থিঙ্ক একটা আচ্ছা, এটার পর আমি একটা কমেন্ট নিয়ে কথা বলতে চাই। সো এটা বলে নে, তারপর তুই এটা বল। ইন্টারমিডিয়েটের ইন্টেন্সিভ কোর্সটা এবার শুরু করা হচ্ছে না। আমরা আগামী সিজনে অফার করতে পারি ইন্টারমিডিয়েটের ইন্টেন্সিভ কোর্স, যদি সে সময় মানুষের যথেষ্ট আগ্রহ থাকে। এবং আগামী সিজন আই থিঙ্ক জুন জুলাইয়ের আগে শুরু হবে না। সো এবারের জন্য খালি ইন্টারমিডিয়েটের রেগুলার কোর্সটাই থাকছে। তো হ্যাঁ, তন্ময় তুই কি বলতে হ্যাঁ, চেয়েছিলি? বলতেছিলাম শুভ কুমার নামে একজন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে, ওটা নিয়ে আমাদের আই থিঙ্ক একটু কথা বলা উচিত। হ্যাঁ, তো শুভ কুমার জিজ্ঞাসা করেছেন, নন সিএস স্টুডেন্টদের জন্য প্রবলেম সলভিং প্রসপেক্টটা কেমন? মাই মেজর ইজ অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো তন্ময় তুই কি এটা নিয়ে বলতে চাস? ওয়েল, আমার ডিপার্টমেন্টে অন্যান্য ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স না, এরকম অন্য ডিপার্টমেন্ট থেকে কন্টেস্ট করতে আসতো, যেমন লেদার ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লাইড ফিজিক্স, এবং তাদের মধ্যে একজন খুব সম্ভবত এখন গুগলে জব করছে, রাইট তানজির? সো বেসিক্যালি হ্যাঁ, আই থিঙ্ক তারা এনজয় তাদের করতো পাশে প্রবলেম সলভিং। একজন হচ্ছে এই মুহূর্তে গুগলের অ্যাজ ফার এজ নো ইন্টারভিউ পাস করে লাইক টিম ম্যাচ করার জন্য সামথিং এরকম মাঝখানে কাজকর্ম করছে। হ্যাঁ, সো মানে তার আসলে প্রবলেম সলভিং ভালো লাগতো, এই কারণে সে আসছে, কন্টেস্ট করছে, এবং আলটিমেটলি জিনিসটা তার জন্য কাজে দিছে। সো আই থিঙ্ক কারো যদি প্রবলেম সলভিং ভালো লাগে, আই থিঙ্ক সবার পার্টিসিপেট করা উচিত প্রবলেম সলভিং এ আর কি। এবং এটার বেনিফিট আছে, বাট সেই বেনিফিটের জন্য আসলে আই থিঙ্ক কেউ সিরিয়াসলি প্রবলেম সলভিং করে না। আমি যতদূর মানুষকে দেখছি যারা প্রবলেম সলভিং খুব সিরিয়াসলি করে, তাদের মেইন মোটিভেশন এটাই যে তাদের ভালো লাগে। তো আপনার যদি ভালো লাগে আপনি করতে পারেন এটি, এবং তানজির চাইলে বা অন্য কেউ চাইলে চ্যাট করতে পারো।
আমি জাস্ট এটুকুই অ্যাড করবো যে প্রবলেম সলভিং আসলে যে কোনো জায়গায় কাজে লাগে, এবং এটা আসলে এরকম একটা ব্যাপার যে শুরুতে কিন্তু যে কোনো জিনিসই অনেক ভালো লাগে। সো আপনি শুরুতে সময় দেন, এবং তারপরে যদি রিয়েলাইজ করেন যে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে আপনার আর ভালো লাগছে না, তখন আপনি আবার চিন্তা করতে পারেন। বাট এটা ম্যাটার করে না আপনি সিএস স্টুডেন্ট নাকি নন সিএস স্টুডেন্ট, আপনি প্রোগ্রামিং নিয়ে কিছু করতে চাইলে প্রবলেম সলভিং কাইন্ড অফ কাজে লাগবে। সো জাস্ট শুরুতে আগে প্রবলেম সলভিং নিয়ে যতটুকু পারেন সময় দেন, এবং তারপরে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনি আরো সময় দিতে চান কি চান না। বাট শুরুটুকুতে সময় দেওয়া সবারই উচিত আমার মতে। তো আমার মনে হয় যে আমরা প্রায় সবগুলো প্রশ্নেরই কম বেশি উত্তর দিয়েছি। কোনো প্রশ্ন যদি আমরা লাইভে উত্তর নাও দিয়ে থাকি, আমরা চেষ্টা করব লাইভের পরে আরেকবার কমেন্ট সেকশন যাওয়ার, এবং উত্তর না দিয়ে থাকলে সেখানে আমরা আরেকবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ সময় ধরে আমাদের লাইভটা দেখেছেন। তো গুড বাই এভরিওয়ান। স্বাক্ষর, তন্ময়, আবির, তোমাদেরকেও থ্যাঙ্কস আজকে সময় বের করার জন্য। ওয়েলকাম। তো বাই বাই দর্শক মণ্ডলী। বাই বাই আল্লাহ এভরিওয়ান। হাফেজ। আল্লাহ হাফেজ।